নমস্কার। রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমাদের সঙ্গে আরো একবার রায়বাহাদুরে দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, আপনাকে আরো একবার রায়বাহাদুরে স্বাগত। থ্যাংক দেবাংশু, ইউ। আপনাদের সকল দর্শককে ধন্যবাদ জানাই। দেবাংশু, সরাসরি প্রশ্নে যাব। আমরা এই উপনির্বাচনের ফলাফল দেখলাম এবং উপনির্বাচনে প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেসের একটা বিরাট সাফল্য, 6-6। আমরা বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দারুণ একটা ফলাফল দেখেছিলাম, কিন্তু তার পরপরই আগস্ট মাসে আরজিকর মুভমেন্ট, এবং যেটা বলা হচ্ছিল বিভিন্ন রাজনৈতিক মহল থেকে, বিরোধীরা সকলেই বলছিলেন যে তৃণমূল কংগ্রেসকে এই 13 বছরের যে সরকারের সবচেয়ে বড় আন্দোলন এবং কোট আনকোট গণ আন্দোলন, গণবিক্ষোভ ফেস করতে হলো। এবং আমরা দেখেছি, অনেক কিছু দেখেছি। এর মধ্যে প্রচুর মিথ্যে এসে মিশেছে, এর মধ্যে প্রচুর বিভ্রান্তি এসে মিশেছে, প্রচুর ভুল তথ্য এসে মিশেছে, কিন্তু তারপরও দেবাংশু, এটা কোথাও অস্বীকার করার জায়গা নেই যে 14ই আগস্ট রাতে আমরা যে মুভমেন্টটা দেখেছিলাম, যেখানে প্রচুর মানুষ নেমেছিলেন, স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ পথে নেমেছিলেন। আমরা এরকমও দেখেছি যে আমরা প্রচুর ছবি ভাইরাল হয়েছে যে কোনো একজন বৃদ্ধ ভদ্রলোক, যিনি অক্সিজেন ছাড়া চলতে পারেন না, তিনি অক্সিজেন মাস্ক নিয়ে আন্দোলনে নেমেছেন। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে রাতের ঘুমের বদলে পথে নামছে, পথে হাঁটছে। তো তাদের অনেস্টিকে তো আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু হ্যাঁ, আমরা তার পাশাপাশি জানি যে প্রচুর মিথ্যে, বিভ্রান্তি, 150 গ্রাম সিমেন্ট ইত্যাদি ইত্যাদি, সেই প্রসঙ্গ আমরা আলোচনা করেছি। কিন্তু তারপরও প্রচুর মানুষ নেমেছিলেন। এক শ্রেণীর বামপন্থীরা এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, এটাও বলা হয়েছে। কিন্তু কোথাও গিয়ে দেখা গেল যে এই উপনির্বাচনের ফলাফল, যেটা আমাদের খুব স্পষ্টতই বলে দিচ্ছে যে আন্দোলনের আদৌ কোনো প্রভাব নেই। আন্দোলনের কোনো প্রভাব পড়লো না, বামেদের ভোট আরো কমল। কি মনে হয়, আন্দোলন কি তাহলে মানে তার ভোটে কোনো তার প্রভাব কেন পড়লো না? বা আলটিমেটলি কি এটা মানুষকে পুরোপুরি বিভ্রান্তই করা হয়েছিল, বা সাধারণ মানুষ ছিল না? আপনার কি টেক এই পুরো বিষয়? দেখুন, একটা যে কোনো আউটকামের অনেকগুলো কজ থাকে, কোনো একটা নির্দিষ্ট কারণ থাকে না। মানে যেমন একটা মালা তৈরি করতে অনেক পুঁতি লাগে, তেমন একটা নির্বাচনী ফলাফলের পেছনে অনেকগুলো কারণ থাকে, কোনো একটা কারণ বলে সরলীকরণ করা যায় না। আমি আপনাকে বলছি, আপনি বললেন গণ আন্দোলন, কোট আনকোট, এই গণ আন্দোলনে গণ শব্দটা একমাত্র প্রযোজ্য ছিল 14ই আগস্টের জন্যই। তারপর থেকে আর কোনো ঘটনা, কোনো মিছিল, কোনো মিটিং আর গণ নয়। এই দ্রোহের কার্নিভ্যাল, দ্রোহের ওই যত যা হয়েছে, এই কোনোটা কিন্তু গণ ছিল না। একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার পুষ্ট প্রোগ্রাম ছিল। এবং 14ই আগস্টের রাত্রিতেও যে মহিলারা রাত দখল করেছিলেন, যাতে প্রচুর পুরুষও ছিলেন, প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর সাধারণ মানুষ নেমেছিল, সেটাও কিন্তু কোনো সরকার বিরোধী মুভমেন্ট অ্যাজ হোল ছিল না। কারণ যারা এই রাত দখলের ডাক দিয়েছিল, সেই রিমঝিম থেকে শুরু করে যারা আছেন, তারা প্রত্যেকে কিন্তু বলেছিলেন এই রাত দখলটা মেয়েদের অধিকারের দাবিতে এবং ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে। ফলে ধর্ষণতন্ত্রের বিরুদ্ধে এবং মেয়েদের অধিকারের দাবিতে যে রাত দখলটা ছিল, সেটা কখনোই কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। কারণ ধর্ষণ শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জামানাতেই হয়েছে এমনটা নয়। এবং এই আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতেও পারবো না, দুর্ভাগ্যবশত হলেও সত্যি, যে ধর্ষণ আজকের দিনেই শেষ হয়ে যাবে। ধর্ষণ একটা সত্য, কড়া সত্য আমাদের সমাজের, যেটা অতীতেও হয়েছে। আমরা আশা করি যেন ভবিষ্যতে না হয়, কিন্তু কে কতটা গ্যারেন্টি দিতে পারবো ভবিষ্যতে যেন না হয়, সেটা আমরা কেউ বলতে পারি না। ফলে 14ই আগস্ট, আমি এর আগেও আপনাকে ইন্টারভিউতে বলেছিলাম যে 14ই আগস্টের রাতে আমার বাড়ির বোনেরাও দিদিরাও নেমেছিলেন রাস্তায়। সেটা কিন্তু সরকার বিরোধী আন্দোলন ছিল না, মেয়েদের অধিকারের আন্দোলন ছিল। তার পরবর্তীকালে যা হয়েছে, দেখুন, সাধারণ মানুষ দেখলো যে সাধারণ মানুষ রাস্তায় নামলেন 14 তারিখ, একটা সিস্টেমের বিরুদ্ধে পথে নামলেন। তারপরে এই সাধারণ মানুষই দেখলো তাদের এই অরাজনৈতিক আন্দোলনটা কিছু বাম এবং অতিবাম গোষ্ঠী মিলে হাইজ্যাক করে নেওয়ার চেষ্টা করলো। মানুষ টিভিতে দাঁড়িয়ে দেখলো, এবং আপনি দেখবেন যত দিন গিয়েছে এই মিছিল মিটিং গুলোতে কিন্তু ভিড় কমতে থেকেছে। মানুষ দেখলো তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর স্লোগানটা বদলে কোথায় গিয়ে হয়ে গেল দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। সাধারণ মানুষ যখন এই ট্রান্সফরমেশনটা দেখলো না, সাধারণ মানুষ কিন্তু এই প্রোগ্রাম থেকে সরে এলো। ফলে এই নির্বাচনে সাধারণ মানুষের ফ্রাস্ট্রেশনও বেরিয়ে এসছে বাম বিজেপির বিরুদ্ধে, যে আমাদের সাধারণ মানুষের একটা অরাজনৈতিক আন্দোলনকে তোমরা রাজনৈতিক রং দিয়ে দিয়েছো, তার শাস্তি হিসাবে নির্বাচনের ফলাফল। এটা একটা কারণ। দ্বিতীয়ত, সাধারণ মানুষ জানে যে এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলেই এখনো বাংলার মহিলারা নিরাপদ। এটা সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করেন। তার কারণ কি?
তার কারণ এই ঘটনাটা ঘটার 12 ঘন্টার মধ্যে যে সঞ্জয় রায় গ্রেফতার হয়েছে, এখনো পর্যন্ত সিবিআই এর চার্জশিটে, আজকে এতদিন সিবিআই তদন্ত করার পরেও কিন্তু সিবিআই এর খাতাতে ওয়ান অ্যান্ড অনলি অভিযুক্ত এখনো পর্যন্ত সঞ্জয় রায়। এবং সিবিআই যে ট্রায়াল চলছে কোর্টে, লোয়ার কোর্টে, তার যে কাগজপত্র সেগুলো যদি আপনি দেখেন, সেই কাগজপত্রে স্পষ্ট হয়ে যায় যে সঞ্জয়ের চুলের টুকরো থেকে শুরু করে সঞ্জয়ের লালা রস, সঞ্জয়ের সিমেন্ট, প্রত্যেকটা ডিএনএ টেস্ট সঞ্জয়ের সাথে মিলে গিয়েছে, যেটা সিবিআই নিজেও দাবি করছে। তো এই ব্যাপারগুলো সাধারণ মানুষ কিন্তু দেখেছে, ফলে সাধারণ মানুষ ভোট দেওয়ার আগেও ভেবে দেখেছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে 12 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারিটা কোথাও ভুল ছিল না। তাহলে এই সঞ্জয়ের পক্ষে নেমে যারা চিৎকার চেঁচামেচি শুরু করলো যে সঞ্জয় বলির পাঠা, তাহলে আসলে তারা ধর্ষককে বাঁচানোর চেষ্টা করছিল, নাম্বার 2। নাম্বার 3, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে এই যে বাম, কংগ্রেস, বিজেপি মিলিতভাবে এবং প্রধানত বামেরা এই যে একটা রচনা করছিল চক্রব্যূহ, এর মধ্যে দাঁড়িয়ে একটা জুনিয়র ডক্টরদের এপিসোড চলে এলো। সাধারণ মানুষ প্রথমে দেখলো জুনিয়র ডক্টরদের দাবি ঠিক আছে, ভালো দাবি, এই নিয়ে পাশে দাঁড়াই। তারপরে তারা দেখতে পেলো যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মিটিং হলো, এই দাবিটা তিলোত্তমার বিচার থেকে সরে এসে এই কমিটি ওই কমিটিতে পর্যবসিত হয়েছে। অর্থাৎ আমি কোন কমিটিতে থাকবো, আমরা কোন কমিটিতে থাকবো, কবে ইলেকশন হবে, আমাদের পাওয়ার কতটা বাড়বে, এটা তিলোত্তমার বিচার নিয়ে একটা শব্দও তারা খরচ করেননি। চতুর্থত, এই যে জুনিয়র ডাক্তারদের এপিসোডটা হলো, এই গোটা এপিসোডে সাধারণ মানুষ দেখলো যে এদের রাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর, এবং এই রাগটা মেটানোর জন্য এরা সাধারণ মানুষকেই বলির পাঠা করছে তাদের চিকিৎসা দেবে না বলে। ফলে সাধারণ মানুষ কোথাও গিয়ে আতঙ্কিত হলো যে আমি যাদের কাছে গিনিপিগ, আমি যাদের কাছে বলির পাঠা হতে পারি, সেই সমস্ত সাধারণ মানুষের দাম যাদের কাছে নেই, তাদের আন্দোলনকে আমরা কি করে সমর্থন করতে পারি? কারণ এরা যে চিকিৎসা পরিষেবা বন্ধ করে দেবে তার আলটিমেট সাফারার হবে বাংলার মানুষ, সাধারণ মানুষ। যদি সরকারি হাসপাতালে চিকিৎসা বন্ধ হয় কে মরবে? আদানি আম্বানি মরবে না, তো মরবে সাধারণ মানুষ। এই সমস্ত এপিসোডটা দেখার পর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার যে একটা চক্রান্ত রচিত হয়েছিল বাংলাদেশকে অনুকরণ করে, এটাও সাধারণ মানুষ কোথাও গিয়ে বুঝলো। তারপরে তো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প, কাজ, সমস্ত রকমের ডেভেলপমেন্টাল প্রজেক্ট, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, ফ্রি রেশন, যেগুলো মানুষ বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কেউ নেই যারা দিতে পারে। ফলে সবটা মিলিয়ে তার ওপর এই যে জুনিয়র ডাক্তাররা আলটিমেটলি নিজেরা সই করে বলেছিল আরজি করেই পোস্টমর্টম হতে হবে, কিন্তু তারা পরবর্তীকালে অস্বীকার করে গেল, নিজেরাই বললো আরজি করে কেন পোস্টমর্টম হয়েছে। জুনিয়র ডাক্তাররা এবং একাংশের মিডিয়া আওয়াজ তুললো পোস্টমর্টম প্রক্রিয়া ঠিকঠাক করে হয়নি, অথচ এই জুনিয়র ডাক্তারই সাক্ষী হিসেবে উপস্থিত ছিল পোস্টমর্টমের ভেতরে, তারা সই করে বলে দিয়েছিল। যারা সই করেছিল তাদেরই কিছু কিছু মেয়ে, ছেলে, তারা আবার আন্দোলনের মধ্যে বসেছিল, যারা অনশনের মধ্যে বসেছিল। ফলে সাধারণ মানুষ, এবং শুধু তাই নয়, আরজি করে যে ভাঙচুর বলতে পিডব্লিউডির তরফ থেকে যেটা করা হয়েছিল রেস্ট রুম বানানোর জন্য, যেটাকে প্রমাণ লোপাট বলে চালানো হলো, ওটাও যে জুনিয়র ডাক্তারই অনুরোধে হয়েছিল সেটাও পরবর্তীকালে প্রকাশ হয়ে গেল। এবং এগুলো আমরা প্রচার করলাম। এই জায়গায় আমার একটা প্রশ্ন, আপনি যে তথ্যগুলো বলছেন একদমই ঠিক। এই যে রেস্ট রুম বানানোর জন্য পাশের সেমিনার রুমের পাশের রুম ভাঙা বা ইত্যাদি, এই 150 গ্রাম সিমেন্ট বা ইত্যাদি, যে সমস্ত পারসেপশন গুলো ক্রিয়েট হয়েছে এবং যে পারসেপশন গুলো অনেকে একটা সময় বিলিভ করেছে, কিন্তু তার যে কাউন্টার ন্যারেটিভ তৈরি করা, মানে সত্যিটাকে তুলে ধরা, সেটা কি কোথাও গিয়ে আপনারা এটা তো স্বীকার করবেন যে শুরুর দিকে আপনারা সেই সত্যিটা তুলে ধরতে বা গভর্নমেন্ট বা তৃণমূল মুখপাত্ররা কোথাও গিয়ে শুরুর দিকে ব্যর্থ হয়েছেন? না, দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা তো কেউ টেকনিক্যাল এক্সপার্ট নই, আমরা কেউ ডাক্তারও নই। ফলে শুরুর দিকে যে দাবিগুলো করা হচ্ছিল সেই দাবিগুলো আদৌ কতটা সত্য কতটা মিথ্যা আমরা নিজেরাই তো জানতাম না। মানে এই ব্যাপারগুলো, ধরুন 150 গ্রাম সিমেন্ট, এখন 150 গ্রাম সিমেন্টের তত্ত্বটা যখন মার্কেটে ছাড়া হলো, তারপরে তখনও পর্যন্ত আদৌ পোস্টমর্টম রিপোর্টে কি উঠে এসছে না এসছে সেই সম্পর্কিত কোনো তথ্য তো আমাদের কাছে ছিল না। সেই পোস্টমর্টম রিপোর্ট যখন কিছু সংবাদ মাধ্যম অ্যাক্সেস করতে পারলো, তারা যখন তাদের মাধ্যমে আমরা যখন পোস্টমর্টম রিপোর্ট পেলাম, তখন আমরা সেটা নিয়ে কাউন্টার করতে পারলাম ঘটনাচক্রে। দ্বিতীয়ত, আপনি যদি দেখেন এই যে এতগুলো শরীরের হাড় ভাঙা, এটা আপনি জানতে পারবেন কোথা থেকে? পোস্টমর্টম রিপোর্ট দেখে। তো এই যে মিথ্যাচারগুলো করা হয়েছিল, আমাদের হাতে পোস্টমর্টম রিপোর্ট নেই। ফলে যারা দাবি করছে সেই দাবিটা সত্য না মিথ্যা সেটা তো আমরাও জানি না, তৃণমূল মুখপাত্ররা। পোস্টমর্টম রিপোর্ট যখন আমাদের হাতে এলো, যেটা ততক্ষণে সিবিআই এর হাতে চলে গিয়েছে, যতক্ষণে এলো ততক্ষণে আমরা বুঝতে পারলাম যে এই দাবিটা কতটা মিথ্যা। তখন থেকে আমরা ক্যাম্পেইন শুরু করলাম। এই কথা স্বীকার করতে কোনো অসুবিধা নেই যে প্রথম 8-10 দিন
আমরা ব্যর্থ হয়েছি মোকাবিলা করতে, এটা স্বীকার করতে কোনো অসুবিধা নেই। এই ব্যর্থ হওয়ার কারণটা হচ্ছে আমাদের কাছে টেকনিক্যাল এক্সপার্টিস সেই মুহূর্তে দাঁড়িয়ে না থাকা, যে এগুলোর কতটা সত্যাসত্য এর মধ্যে রয়েছে। কিন্তু যখন থেকে কিছু সংবাদ মাধ্যম, তার মধ্যে যেমন আপনারা আছেন, তেমন আরো কিছু সংবাদ মাধ্যম যারা সত্যটা খুঁজে বার করলো, করে যখন প্রেজেন্ট করলো, তখন ওটা নিয়ে আমরা আমাদের আইটির মাধ্যমে বলুন বা টেলিভিশনের মাধ্যমে বলুন, আমরা মুখপাত্ররা, আমরা সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভিটি রাখি, তারা কিন্তু প্রত্যেকে তারপরে ঝোড়ো ব্যাটিং শুরু করেছিলাম সাধারণ মানুষের মধ্যে। এবং সেই ক্যাম্পেইনটা করা গেছিল বলেই তারপর থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের মনে ধারণাটা ঢোকা শুরু হলো যে একটা বড় অংশ ফেক নিউজ ছড়াচ্ছে। ট্রেনে বাসে আলোচনার ধরনটা বদলে গেল, যে অনেক মিথ্যা খবর ছড়াচ্ছে, মানুষও নিজে মুখে বলতে শুরু করলো। এটার কারণটা কি? এটার কারণটা আমাদের ক্যাম্পেইন। কিন্তু হ্যাঁ, প্রথম 8-10 দিন আমরা আমাদের টেকনিক্যাল এক্সপার্টিস তার না থাকার কারণে, প্রকৃত সত্যিটা নিজেরা না জানার কারণে হয়তো আমাদের একটু ডিলে হয়েছে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। আমরা তারপরে যখন শুরু করেছি, তারপরে গিয়ে সাধারণ মানুষের কাছে মিথ অনেক অংশে ভেঙেছে। দেবাংশু, একটা ন্যারেটিভ এইরকমও ছিল যে আরজি করের ঘটনাটা আসলে অনুঘটকের কাজ করেছে। আসলে তৃণমূল কংগ্রেসের এই 13 বছরের সরকারের যে ভয়াবহ দুর্নীতি, সেটা শিক্ষা ক্ষেত্রে হতে পারে, সেটা রেশন দুর্নীতি হতে পারে, সেটা গরু পাচার, কয়লা পাচার ইত্যাদি বিভিন্ন যে দুর্নীতি, সেই দুর্নীতির ফলে বীতশ্রদ্ধ মানুষ তারা আসলে পথে নামার একটা ক্ষেত্র খুঁজছিলেন। আরজি কর সেই স্পেসটা, পরিসরটা তৈরি করে দিল। কি বলবেন? আমার কথা হচ্ছে, সাধারণ মানুষ যদি বীতশ্রদ্ধ হন, তারা নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ নেবেন। সাধারণ মানুষ সিপিএম এর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই একের পর এক দেখার পর বীতশ্রদ্ধ হয়েছিলেন, নির্বাচনের মাধ্যমে প্রতিশোধ নিয়েছিলেন। সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামেননি। সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে প্রোগ্রামগুলো হয়েছিল, তাতে সেই এরিয়া স্পেসিফিক লোকজন ছিল, কিন্তু গোটা রাজ্য জুড়ে এরকম মিটিং মিছিল হচ্ছে, সাধারণ মানুষ পতাকা ছাড়া নেমে পড়ছে, এই দৃশ্য আমরা দেখিনি। সাধারণ মানুষের মনে যে রাগটা হয়েছিল, তারা নির্বাচনের মাধ্যমে মিটিয়েছে। মানুষ যদি ফ্রাস্ট্রেটেড হয়েই থাকে তৃণমূল কংগ্রেসের সরকারের বিভিন্ন কারণে, তাহলে তো তারা ভোটে সেই প্রতিশোধ নেবে। মানুষ একদিকে ফ্রাস্ট্রেটেড, আবার একদিকে নির্বাচনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসকে আগের চেয়েও বেশি ব্যবধানে জেতাচ্ছেন। লোকসভা নির্বাচনে যত মানুষ তৃণমূলকে ভোট দিল এই 4-5টা সিটে, আরজি কর হওয়ার পর তার চেয়ে বেশি মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিল এই 4-5টা সিট। তো এটা একটা অদ্ভুত হয়ে যাচ্ছে না কথা? 2 নম্বর কথা হচ্ছে, এই যে আপনারা ভোটই করতে দেন না, এই কারণে আপনারা 1.5-2 লাখ ভোটের ব্যবধানে ভোট হয়েছে কি না হয়েছে এটা এলাকার সাধারণ মানুষ জানেন। ভোট হয়েছে কি না হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বিজেপি নির্বাচন রেজাল্ট বেরোনোর পরেই কাঁদুনি গাওয়া শুরু করেছে। আমাকে একটা সহজ উত্তর দিয়ে দিন, বিজেপি কটা বুথে রিপোল চেয়েছে? দ্য নাম্বার ইজ 0। একটা বুথেও রিপোল চায়নি। তো যে বিজেপি একটা বুথেও রিপোল চায়নি, তারা তাহলে কি করে ছাপ্পার কথা বলে? যদি ছাপ্পা হয় তাহলে তো আমি রিপোল চাইবো, যেমন লোকসভা নির্বাচনে তারা চেয়েছিল, বিধানসভা নির্বাচনে তারা রিপোল চেয়েছিল, পঞ্চায়েত নির্বাচনে তারা রিপোল চেয়েছিল। তাহলে এই নির্বাচনে তারা রিপোল চাইলো না কেন একটা বুথেও? ফলে নাচ না এলে উঠোন বাঁকা। এবং আপনারাও জানেন যে মাদারিহাট থেকে তালড্যাংরা একের পর এক জায়গাতে, সেখানে কোথাও বুথ দখল করে ছাপ্পা হচ্ছে, এই চিত্র কোনো মিডিয়া দেখাতে পারেনি। যে মিডিয়া প্রত্যেকটা নির্বাচনে এরকম চিত্র দেখায়, বুথ দখল হয়েছে, ছাপ্পা হচ্ছে, ভোটের পর ভোট মারছে, জানলা দিয়ে ফুটেজ তুলে দেখায়, এবার কিন্তু কোনো ফুটেজ কোনো মিডিয়াও দেখাতে পারেনি। এবং কোথাও দেখাতে পারেনি যে বিরাট বোম পড়েছে, বিরাট হাঙ্গামা হয়েছে। ওই গোটা দিনের একটাই খবর ছিল, নৈহাটিতে ইলেকশন, ভাটপাড়াতে না কোথায় বোম পড়েছে। ঠিক আছে, ওই একটা খবরই সারাদিন ধরে দেখানো হয়েছিল। মানে বোম পড়েছে না, মানে গুলি করে কে একজন গুলিতে হত্যা হয়েছিল, আপনার তৃণমূলেরই একজন সম্ভবত। এটাই ছিল গোটা দিনের খবর। এবার আমরা নিন্দুকরা বলতে পারে যে আপনাদের ভোটিং মেশিনারি আরো স্ট্রং, এখন আপনারা আর ভোটের দিন ওই সমস্ত কিছু করেন না। নিন্দুকরা এরকম একটা বলতেই পারে যে আগে থেকেই আপনারা সমস্ত সেটিং করে রেখে দেন, গ্রামে ভয় দেখিয়ে লোক যারা আপনাদের বিরোধী আছে তাদের বেরোতে দেন না, এইরকম তো ন্যারেটিভ। এই অভিযোগটা তো আমাদের 2011 থেকেই শুনতে হয়েছে। কিন্তু তারপরে যে ইলেকশন, নির্বাচন কমিশন দিয়ে, গোটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে 2021-এর ইলেকশন, 24-এর ইলেকশন সব তো হয়েছে। কেউ তো বলতে পারবে না 2024-এর লোকসভায় তৃণমূল ছাপ্পা করেছে, 21-এর বিধানসভায় তৃণমূল ছাপ্পা করেছে। তাহলে দিনের পর দিন আমাদের ভোট বাড়ছে কেন বলুন তো? ধরুন আমি মানুষকে ভয় দেখিয়ে রেখেছি, তো সেই মানুষ যখন ভোট দিতে পারছে, তো সেই মানুষ কেন সে ভয় দেখানোর পরও আমাকে ভোট দিচ্ছে? এটা একটা ভুলভাল যুক্তি বিরোধীরা দিচ্ছেন। আরেকটা কথা ইম্পর্টেন্ট, যে দুর্নীতিগুলো আপনি উল্লেখ করলেন তৃণমূল সরকারের সময় সোকল্ড হওয়া দুর্নীতি, যেগুলো একটাও এখনো প্রমাণিত নয়, তার মধ্যে কি বললেন? কয়লা কেলেঙ্কারি, গরু কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, ধরুন আরো কয়েকটা আপনি বললেন। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং প্রাক্তন পদাধিকারী, একদম একদম একদম। কিন্তু এখানে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই একটা দুর্নীতিও যদি সত্যি সত্যি দুর্নীতি হয়ে থাকে,
বা না হয়ে থাকে, কারণ আমরা জানি না। একটাও কি এমন স্পেসিফিক ইস্যু আছে যে ইস্যুটা এন মাস পাবলিককে টাচ করে? যদি ধরুন কয়লায় দুর্নীতি হয়েছে কি না হয়েছে আমরা জানি না, কেন্দ্রীয় সরকার বলতে পারবে, কিন্তু সেই কয়লায় কি হলো না হলো তাতে সাধারণ মানুষের জীবনে কি কোনো ইম্প্যাক্ট পড়ে? গরুতে কি হলো না হলো তাতে কি? নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে তো মানে প্রচুর প্রচুর মানুষ সরাসরি ডিরেক্ট এফেক্টেড হচ্ছেন, না এফেক্টেড হচ্ছেন। হ্যাঁ, ছাত্রছাত্রী দেখুন, এটা অভিযোগ হয়েছে অযোগ্যরা সুযোগ পেয়েছেন, এটা মেন অভিযোগ তো, যে যোগ্যরা বঞ্চিত হয়েছেন, অযোগ্যরা সুযোগ পেয়েছেন, এটাই তো নিট যে অভিযোগ। সারদা স্ক্যামের সময় হাজার হাজার মানুষ সর্বশান্ত হয়েছে। সারদার কেসটা তো মানুষ জানে, ওটা সিপিএম এর প্ল্যান্টেড গেম। যাই হোক, আমাদের কথা হচ্ছে, দেখুন খুব স্বাভাবিক, সারদা রোজ ভ্যালির ব্যাপারটা খুব ইজিলি বিশ্লেষণ করা যায়, এর জন্য 2 লাইনও খরচ করার দরকার নেই। সেটা হচ্ছে 1980 সালে একটা কোম্পানি তৈরি হলো, সেই কোম্পানিটা 2011 সালে তৃণমূল, 1980 সালে তৈরি হলো, আর 1977-এ সিপিএম ক্ষমতায় এসছে। মানে সিপিএম ক্ষমতায় আসা 3 বছরের মধ্যে তাদের একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করলো যার নাম সারদা। আর তৃণমূল ক্ষমতায় এলো 2011 সালে, যা 3 বছরের মধ্যে সারদা উঠে চলে গেল। অর্থাৎ সিপিএম এর সময় জন্ম হলো, তৃণমূলের রাজত্বকালে সেই কোম্পানিটা মরে গেল। তাহলে কার ক্রেডিট এই কোম্পানিটার বড় হওয়ার পেছনে, এই কোম্পানিটা রাজত্ব করার পেছনে, এই কোম্পানিটা লুট করার পেছনে? যার আমলে জন্ম নিল, নিয়ে যুবক হলো, ম্যাচিওর করলো কোম্পানিটা, তার আমলে, না যার আমলে উঠে চলে গেল তার আমলে? এগুলো মানুষ জানে, এগুলো নিয়ে আলাদা করে বলার দরকার নেই। ওই আপনাদের ওই অল্প সময়ে সবচেয়ে বেশি ফুলে ফেপে উঠেছিল সারদা। না না, একটা কোম্পানির কখন গ্রোথ হবে, সেই কোম্পানির গ্রোথের সাথে তো একটা রাজনৈতিক দলের সম্পর্ক হতে পারে না। গ্রোথ কি? একটা কোম্পানির গ্রোথ মানে মানুষ টাকা রেখেছে। আপনি একটা কোম্পানিতে টাকা রাখবেন কিনা সেটা কিসের ওপরে নির্ভর করে? নির্ভর করে এটার ওপরে যে আপনি সংবাদপত্র খুলে সেই কোম্পানিটার কত বিজ্ঞাপন দেখছেন। আজকে যে সংবাদ মাধ্যম আমাদের বিরুদ্ধে সারদা রোজভ্যালি নিয়ে সবচেয়ে বেশি চিৎকার করেছে, সেই সংবাদ মাধ্যমগুলো, তাদের পত্রিকা এবং তাদের টিভি চ্যানেল সবচেয়ে বেশি পুষ্ট হয়েছে তাদের বিজ্ঞাপনের দ্বারা। তো বিজ্ঞাপন যারা করেছে সেটাই তো হবে। সেই ধরুন রোজভ্যালি গৌতম কুন্ডু প্রযোজিত একের পর এক সিনেমা, দিনের পর দিন সিনেমা হলে চলেছে, টিভিতে চলেছে, তো মানুষ তো সেখানে রোজভ্যালির বিজ্ঞাপন দেখেছে। এটা তো বন্ধ করার কথা ছিল সেবির, তো মানুষ এই বিজ্ঞাপনগুলো দেখে টাকা রেখেছে। কোম্পানি 2011 সালের পর থেকে, টেলিভিশন মিডিয়া আসার পর থেকে বিজ্ঞাপনে তাদের জোর বাড়িয়েছে, সেই জন্য সেই সময় তাদের গ্রোথ হয়েছে। তার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আপনি একটা গাড়ি কিনবেন কিনা সেইটা সিদ্ধান্ত আপনার, তার সাথে আপনার গভর্নমেন্টে কি আছে তার কোনো সম্পর্ক নেই। সেই গাড়িটা আপনি যদি কেনেন, তারপরে যদি বলেন আমি মোদির জমানায় গাড়ি কিনেছিলাম, গাড়িটা খারাপ বেরিয়েছে, মোদির দোষ, এটা কি কোনো যুক্তি হতে পারে? এটা কোনো যুক্তি নয়। তো সেই জায়গা থেকে সারদা রোজভ্যালির এই জায়গাটা আমি আসছি না। মোট কথা আমি যেটা বলতে চাইছি, সাধারণ মানুষ তাদের জীবনে রিলেট কোনটা করতে পারছে? বিরোধীদের করা অভিযোগগুলো রিলেট করতে পারছে, না তৃণমূল ক্যাম্পেইনে যে উন্নয়নের কথা বলছে সেটা রিলেট করতে পারছে? আপনি সাধারণ গ্রামে, আপনি রয় বাহাদুর, আপনার চ্যানেল পপুলার, মানুষ দেখে, আপনি গ্রামে একদিন আপনার লাইভ এরকম অন করে, কোনো রেকর্ডেড এডিটেড ভিডিও করতে হবে না, কোনো একটা প্রত্যন্ত গ্রামে গাড়ি যেখানে খুশি ব্রেক কষে নেমে যান, এবং গ্রামের পাড়ায় পাড়ায় যে মহিলাদের দেখতে পাবেন তাদেরকে একবার জিজ্ঞাসা করে দেখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার আপনার কাছে ইস্যু, নাকি গরু কয়লা বালি আপনার কাছে ইস্যু? দেখুন তো মহিলাটা কি উত্তর দেয়। ঠিক না? কিন্তু দেবাংশু, এই দুর্নীতি এটা তো মানে কখনোই তার জাস্টিফিকেশন হতে পারে না, বা সেটা তো কখনো একদম নয়, একদম নয়। কিন্তু দুর্নীতির জাস্টিফিকেশন নয় এটা, কারণ হচ্ছে দুর্নীতি আদৌ কোন ইস্যুতে দুর্নীতি হয়েছে সেটা তো প্রুফ নয়। হ্যাঁ, ধরে নিলাম, কিন্তু এই দুর্নীতি যদি কিছু অল্প ক্ষেত্রেও থাকে, সেটা সরকারের যে কোনো ক্ষেত্রে থাকে, ফর বেটারমেন্ট, আগামী দিনে সেই দুর্নীতি দূরীকরণের চেষ্টা তো সরকারের, দলের সব দিকেই করা উচিত। অ্যাবসলিউটলি। এবং দেখুন সেই চেষ্টা চলছে না এটা কেউ বলতে পারবে না। তার একটা মূল প্রমাণ হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় আমাদের মহাসচিব হওয়া সত্ত্বেও সে কিন্তু দল থেকে বহিষ্কৃত। শুভেন্দু অধিকারীকে বিজেপি বহিষ্কার করেছে আফটার নারদা। যখন লোহাচুর কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল, বামফ্রন্ট তাদের মন্ত্রীকে বহিষ্কার করতে পেরেছিল? পারেনি। কিন্তু যখন বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি হয়েছিল সেই সময় বামফ্রন্ট তাদের নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পেরেছিল? পারেনি। কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ ওঠা মাত্র তাদের মহাসচিব, মানে মহাসচিব কত বড় একটা পোস্ট, সেই পোস্টে থাকা একজন ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করতে পারে, এই ক্ষমতাটা একমাত্র তৃণমূল রাখে। আপনি বিজেপি সিপিএম এর ক্ষেত্রে এরকম অভিযোগ আর দ্বিতীয়টা দেখাতে পারবেন না এরকম অ্যাকশন তারা নিতে পেরেছে। ফলে শুধু তাই কেন, শান্তনুকে দল থেকে বহিষ্কার করা, কুন্তলকে দল থেকে বহিষ্কার করা, এরকম একের পর এক এক্সাম্পল আমরা দিতে পারি, যেগুলোর ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এই অভিযোগের সত্যতা থাকলেও থাকতে পারে,
সেক্ষেত্রে আমাদের দল অ্যাকশন নিয়েছে। আবার যেগুলোর ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এগুলো শুধুমাত্র নির্বাচনী ট্যাকটিক্স তৃণমূল কংগ্রেস নেতাদের ফাঁসানোর জন্য, তাদের ক্ষেত্রে আমরা ফার্মলি তাদের পাশে দাঁড়িয়েছি। যেমন অনুব্রত মণ্ডল, যেমন জ্যোতিপ্রিয় মল্লিক। এই অনুব্রত মণ্ডল, আমরা বারবার বলেছিলাম অনুব্রত মণ্ডলকে বিজেপি অ্যারেস্ট করেছে এই কারণে, কারণ বিজেপি ভেবেছিল অনুব্রত মণ্ডলকে বাইরে রাখতে পারলে লোকসভায় বোলপুর আর বীরভূম এই দুটো সিট জেতা যাবে। আপনি দেখুন খেয়াল করে, লোকসভা নির্বাচন মিটে গেল, তৃণমূল আরো 3 গুণ ব্যবধানে বোলপুর সিট জিতলো, প্রায় 2 গুণ ব্যবধানে বীরভূম সিট জিতলো। তার 1 মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের জামিন হয়ে গেল। এটা কি প্রুফ করে? এগুলো বলে দেওয়ার অপেক্ষা রাখে না, সাধারণ মানুষ 2+2=4 করতে জানেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের, আপনি শুধু তো বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে এমনটা নয়, অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, যিনি কট্টর ইমানদারির কথা বলে ক্ষমতায় এসেছিলেন, সেই লোকটা অ্যারেস্টেড। তিনি জামিন পেয়ে গেলেন কবে? এর পরে জামিন পেয়ে গেলেন। আচ্ছা, আগেই সম্ভবত একটু আগেই পেয়েছিলেন। আচ্ছা, হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, জামিন পেয়ে গেছেন। আচ্ছা, শিবসেনার সঞ্জয় রাউত অ্যারেস্ট করা হয়েছিল, জামিন পেয়ে গেছেন। আপের মনীষ সিসোদিয়া অ্যারেস্ট করা হয়েছিল, জামিন পেয়ে গেছেন। আচ্ছা, আপনি মনে করেন তৃণমূল চোর, জেএমএম চোর, আপ চোর, কংগ্রেস চোর, একা বিজেপি আর সিপিএম সাধু? এখন আপনি বলবেন তাহলে সিপিএম এর কাউকে ধরে না কেন বাংলার মাটিতে? বাংলার মাটিতে বিজেপি সিপিএম কে এই কারণেই ধরে না, কারণ বিজেপি খুব ভালো মতো জানে সিপিএম কে ধরলে তাদের ভোট ট্রান্সফারের যে প্রসেসটা আছে সেটা বন্ধ হয়ে যাবে। তাই রাজ্যের সিপিএম কে ওরা ডিস্টার্ব করে না। ওরা কোন সিপিএম কে ডিস্টার্ব করে? ওরা কেরালার সিপিএম কে ডিস্টার্ব করে। দেখুন, কেরালায় কিন্তু এই মুহূর্তে ইডি তদন্ত চলছে, সিবিআই তদন্ত চলছে সোনা পাচার কেলেঙ্কারি নিয়ে, মশলা বন্ড কেলেঙ্কারি নিয়ে। এগুলো কিন্তু সব কেরালা সিপিএম সরকারের বিরুদ্ধে ওটা অভিযোগ। এগুলো কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের তদন্ত চলছে। ওখানে কিন্তু অ্যারেস্ট হচ্ছে নেতারা, মন্ত্রীরা অ্যারেস্ট হচ্ছে, এমএলএরা অ্যারেস্ট হচ্ছে। এমএলএরা আদালতে যাচ্ছে, হাইকোর্টে গিয়ে ইডি তদন্ত রোখার জন্য মামলা করছে। যেমন এখানকার সরকার সিবিআই তদন্ত রোখার জন্য মামলা করে, বিরোধীরা বলে কেন খরচা করে তদন্ত আটকাতে চাইছে। ওখানকার 7 জন সিপিএম এর এমএলএ কেরালা হাইকোর্টে গিয়ে মামলা করেছে ইডি তদন্ত আটকাতে হবে মশলা বন্ড কেলেঙ্কারি কেসে। তো ওখানে করছে কেন? কারণ ওখানে বিজেপি জানে ওদের দেনা পাওনার কিছু নেই। এখানে বিজেপি কেন করছে না সিপিএম এর নেতাদের বিরুদ্ধে? সারদা রোজভ্যালিতে একাধিক অভিযোগ পাওয়া সত্ত্বেও, কারণ সিপিএম জানে, এই বিজেপি জানে এই সিপিএম এর ভোটেই আমাকে পুষ্ট হতে হবে, ফলে সিপিএম কে ডিস্টার্ব করা যাবে না। ওর নেতাদের আমরা টাচ করব না, তার বিনিময় হিসেবে ওরা আমাদের ভোট ট্রান্সফার করবে। ওই জন্য সিপিএম চুপচাপ নির্বাচনের পর নির্বাচন আসে ভোট ট্রান্সফার করে। এটা বললেই সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা বলবেন যে যদি সিপিএম চোর হয় তাহলে তৃণমূল কংগ্রেস তো সরকারে, রাজ্য সরকার কি করছে, রাজ্য সরকারের পুলিশ কি করছে, সিআইডি কি করছে? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্ন তো উঠবেই, এবং এই প্রশ্ন যখন উঠবেই তখন আমাদেরও মুখ খুলবেই। আর আমাদের যখন মুখ খুলবে তখন আমরা প্রশ্ন করব, এই যে রয় বাহাদুর, এই যে ধরুন এত চ্যানেল, এত পোর্টাল, এত নিউজ চ্যানেল, এত সোশ্যাল মিডিয়া, এগুলো কবে থেকে উৎপত্তি বলুন তো? আজকে আমি যদি বিজেপির কোন একটা কর্মীকে থাপ্পড় মারি রাস্তায়, সেটা দিয়ে একটা ঘন্টাখানেক সঙ্গে সুমন আলোচনা সভা বসবে, একটা আপনার রায় হয়ে যাবে, একটা সোজা সাপটা অনুষ্ঠান হয়ে যাবে, রিপাবলিক টিভিতে 4টে নেশন ওয়ান্টস টু নো হয়ে যাবে। কিন্তু আজ থেকে 15 বছর আগে মুন্ডু কেটে ফেলে রাখলেও কেউ খবর পেত না। তো আমার বক্তব্য হচ্ছে, সেই সময়কার দিনে কাগজপত্র বেসড সমস্ত কিছু সিপিএম তো তাদের 34 বছরের টাইম পিরিয়ডে এনাফ সময় পেয়েছে সেই প্রমাণগুলোকে নষ্ট করে যাওয়া, এবং সেই সময় দাঁড়িয়ে কোনো ডিজিটাল প্রুফ হতো নেই যেগুলো রাখা থাকবে। আজকের দিনে কিছু হলে তার ডিজিটাল প্রুফ থাকবে, ওই সময় কোথায়? এবং আপনারা অনেকে মনে করেন সিপিএম সাধারণ মানুষের কাজ চলে যাবে সেই কারণে কম্পিউটারের বিরোধিতা করেছিল। আমি এই কথাটা প্রথম বলেছিলাম এবং আমি আজও বলছি, সিপিএম কম্পিউটারের বিরোধিতা করেছিল এই কারণে, কারণ তাদের করাপশনের যেন কোনো ডিজিটাল কপি না থাকে। আচ্ছা, এবং সেই কারণে সিপিএম এর কম্পিউটার বিরোধিতা করা, কম্পিউটারকে ঢুকতে না দেওয়া, বাকি কাগজপত্র ভিত্তিক তো প্রমাণ যেইটুকু জ্বালিয়ে দিয়ে চলে গেছে। এই যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে একদিন মহাকরণে আগুন লেগেছিল, ক্ষমতায় আসার ঠিক 1-1.5 বছর আগে, লোকসভা নির্বাচনের পরে কেন লেগেছিল এই আগুন মহাকরণে? এইগুলো বাংলার মানুষও বোঝে যে সব প্রমাণ সবসময় জোগাড় করা যায় না। তার উপরে আরো একটা ব্যাপার আছে, যে আমাদের দিদি দয়াময়ী মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর উপর দয়া করেছেন, যে ভেবেছেন এখন বয়স্ক মানুষগুলো যারা এমনি মরণাপন্ন এই মুহূর্তে, তাদেরকে নিয়ে আর শেষ জীবনে টানাটানি করবো না। আমাদের দিদি প্রচুর দয়া করি, হলে পরে তাদেরকে ছেড়ে দেওয়াটা ঠিক। ধরুন তারা দুর্নীতিগ্রস্ত, দয়া দেখিয়ে আমি তাদের ছেড়ে দেবো, এটা কি হতে পারে? একদম। আমি তো শুনুন, 21শে জুলাইয়ের যা রিপোর্ট ছিল তাতে আমাদের এক প্রাক্তন মুখ্যমন্ত্রীকে, যিনি এই মুহূর্তে প্রয়াত, তাকে জেল খাটানো যেত, তাকে জেলে ভরা যেত। দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায় করে যেত বলাটা, মানে এটা তো খুব ভেগ একটা স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে সিপিএম রেড়ে করে উঠবে যে তাহলে জেল খাটালেন না কেন?
এটা যখনই আপনি এইটাই আমি বলছি যে কোথাও গিয়ে দেখুন নিলেন না। দেখুন কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতিহিংসার রাজনীতির ট্যাগটা গায়ে লাগাতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায় বাকিদের মতো এইটা করতে চাননি হয়তো। এখন আপনি বলতেই পারেন লিগালি এটা কতটা ঠিক কতটা ভুল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের প্রতি সেই অত্যাচার, আপনি আজকে বলুন না বাংলার মাটিতে সিআইডি দিয়ে অত্যাচার করে গ্রেফতার করা হচ্ছে বিরোধী নেতাদের, আপনি একটা এক্সাম্পল দেখাতে পারবেন? একজনকে অ্যারেস্ট করেছে সিআইডি, টপ লেভেলের বিজেপির কোনো নেতা বা সিপিএম এর কোনো নেতা বা কংগ্রেসের কোনো নেতা? আপনি কিন্তু বলতে পারবেন না। তো ওরা সিবিআই কে যেভাবে ব্যবহার করে আমরা তো সিআইডি কেও সেভাবে ব্যবহার করতেই পারতাম। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম করেন না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাকে বলছি অবশ্যই ভেগ স্টেটমেন্ট মনে হতে পারে, কিন্তু প্রথম কথা প্রমাণ লোপাট করে যাওয়া, আর দ্বিতীয় কথা কিছু জায়গায় কিছু সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলেও সেই জায়গাগুলো মমতা বন্দ্যোপাধ্যায় তার দয়াময়ী নেচারের কারণে কিছু কিছু নেতা নেত্রীকে হয়তো ছেড়ে দিয়েছেন। দেবাংশু, আরেকবার এই উপনির্বাচন প্রসঙ্গে আসবো। মাদারিহাট, আপনারা সমস্ত মাদারিহাট বাদে যে কটা আসন ছিল সবকটাতে আপনারা জিতেই ছিলেন, কিন্তু মাদারিহাটটা আপনারা 2011 সালের পর থেকে কখনোই জয়লাভ করেনি। মাদারিহাটে যে জয় এবং বেশ বড় ব্যবধানে জয়, এখানে জন বার্লা ফ্যাক্টর এবং বিজেপির যে প্রার্থী ছিল রাহুল লোহার, তার বাবা তারকেশ্বর লোহারের বিরুদ্ধে একটা গণহত্যার অভিযোগ ছিল, সেটা আপনারা প্রচারের সামনে নিয়ে এসেছেন। এই দুটো ফ্যাক্টর কতটা কাজ করলো বলে আপনার মনে হয়? দেখুন, জন বার্লা এপিসোডটা না হতো তৃণমূল এত মার্জিনেই জিততো, ঠিক আছে, সেটা বড় ফ্যাক্টর নয়। ফ্যাক্টর যেটা কাজ করেনি বলছেন? না, আমাদের হয়ে কাজ করার তো দরকার পড়ে না। আমরা যে রায়গঞ্জ জিতলাম বাই ইলেকশনে, সেখানে কোন জন বার্লা ছিল? আমরা যে রানাঘাট দক্ষিণ জিতলাম বাই ইলেকশনে, সেখানে কোন জন বার্লা ছিল? এমন একটা জল্পনাও তৈরি হচ্ছে যে জন বার্লা আবার তৃণমূলে ফিরে আসতে পারে। এলে আসবে, তখন দেখা যাবে। আমি তো বলতে পারবো না এটা, আমি সেই নীতি নির্ধারণের জায়গায় তো নেই দলে। এলে আপনিও যখন দেখতে পাবেন আমি সেই মুহূর্তেই দেখতে পাবো, তার 1 মিনিট আগে নয়। আমি এইটুকু আপনাকে বলতে পারি যে মাদারিহাট এমন একটা বিধানসভা কেন্দ্র, 2014 সালে যখন বাংলায় বিজেপির নাম নিশান পর্যন্ত নেই, সেই সময় থেকে 2014 সাল থেকে মাদারিহাট বিজেপিকে লিড দিয়ে আসছে। 2014 লোকসভায় মাদারিহাট বিজেপির লিড, 16 বিধানসভায় বাংলায় যখন মাত্র 3টে এমএলএ বিজেপি, তার মধ্যে একটা মাদারিহাট। 2019 লোকসভায় মাদারিহাট থেকে বিজেপির লিড এবং আলিপুরদুয়ারে প্রায় 3.25 লাখ ভোটে বিজেপির জেতা। 2021 বিধানসভায় মাদারিহাট থেকে বিজেপি প্রায় 25,000 ভোটে জেতা। 2024 লোকসভা নির্বাচনে মাদারিহাটে সেই মার্জিনটাই কিন্তু কমে হলো 11,000, অর্থাৎ 25,000 থেকে লোকসভা ভোটে সেটা 11,000। অর্থাৎ বিজেপি যে একটা ডিক্লাইনিং ফোর্স মাদারিহাটে, এটা তখনই প্রমাণ হয়ে গেছিল। 25,000 থেকে 11,000 হওয়া মানে বাই ইলেকশনে সেটা যে উল্টে যাবে, এটা খুব ন্যাচারাল একটা অঙ্ক, এটা খুব পাটিগণিতের অঙ্ক। 2 নম্বর কথা হচ্ছে, এই যে মাদারিহাট 2014 থেকে বিজেপিকে ভরসা করে আসছে, মনোজ টিগ্গার মতো একজন নেতাকে জিতিয়েছে বারবার, কখনো এমপি সিটে কখনো এমএলএ সিটে। আপনি বলুন মাদারিহাটের জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে, যখন থেকে মাদারিহাট বিজেপিকে জেতাচ্ছে তখন থেকেই কেন্দ্রে বিজেপির সরকার 2014, এই মাদারিহাট কি পেয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে? রাজ্য সরকার তো চা সুন্দরী থেকে শুরু করে রাস্তাঘাটে ডেভেলপমেন্ট করা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা করা, স্বাস্থ্যর কাজ করা, চা বাগানগুলোর জন্য করেছে। কেন্দ্রীয় সরকার চা বাগান অধিগ্রহণ করে যে তাদের ডেভেলপমেন্ট করার কথা, একটা এক্সাম্পল আপনি দেখাতে পারবেন না। মনোজ টিগ্গার হাত ধরে কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মাদারিহাট এবং বৃহত্তর আলিপুরদুয়ারে টি বেল্টে এসছে, আপনি দেখাতে পারবেন? জলপাইগুড়ি আলিপুরদুয়ার মিলিয়ে দেখাতে পারবেন না। ফলে ওখানকার মানুষগুলো 14 সাল থেকে 24, 10 বছর বিজেপিকে সাপোর্ট করার পর কোথাও গিয়ে ডিপ্রাইভড ফিল করলো, কোথাও গিয়ে তারা ফিল করলো যে তারা বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে, কোথাও গিয়ে তারা ফিল করলো যে তাদেরকে তাদের যে বিশ্বাস তার দাম দেওয়া হয়নি। ফলে সেই জায়গা থেকে সেখানকার সাধারণ মানুষ একটা রিভোল্ট করলেন, যে রিভোল্টটা আজ না হোক কাল হতোই। দেবাংশু, আমরা একটুখানি যদি এই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড প্রসঙ্গে একবার একটুখানি আসি, আমরা দেখলাম যে মহারাষ্ট্রে যেটা অনুমান করা হচ্ছিল, আমরা গত লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির উত্তরপ্রদেশে একটা ভালো ফলাফল আমরা দেখেছি, কিন্তু তারপর হরিয়ানায়, যেখানে সবাই অনুমান করছিল, সমস্ত রাজনৈতিক বিশ্লেষকরা, ইভেন যোগেন্দ্র যাদব পর্যন্ত বলেছিলেন যে হরিয়ানায় কংগ্রেসের একটা ভালো ফল হবে, কিন্তু সেটা একেবারেই হলো না, কংগ্রেস ধরাশায়ী হলো। এবং তারপর মহারাষ্ট্রে আমরা দেখতে পেলাম যে কংগ্রেস, উদ্ধব সেনা এবং আমাদের এনসিপি অর্থাৎ শরদ পাওয়ার, তাদের একটা ভয়াবহ ভরাডুবি, অর্থাৎ এই আডানি ইস্যু, আডানিদের টেন্ডার দুর্নীতি ইত্যাদি, এই সমস্ত কোনো কিছু কাজে লাগলো না। এবং বিজেপির সেই কাটেঙ্গে তো বাটেঙ্গে, এক হে তো সেফ হে, এই যে প্রচার, এই প্রচারই কোথাও সামনে এলো এবং এটাই তারা কাজে লাগাতে পারলেন। কি মনে হয় যে মহারাষ্ট্রে এইরকম ইন্ডিয়া জোটের ভরাডুবির কারণ আপনার কি মনে হয়?
দেখুন, আমি একটা জিনিস বলবো যে এই গোটা নির্বাচন যে রেজাল্টের দিন আমরা যে রেজাল্টটা দেখলাম, মহারাষ্ট্র প্লাস ঝাড়খণ্ড প্লাস বেঙ্গল, তিনটেতেই কোথাও গিয়ে মমতা ব্যানার্জি কানেক্টেড। কেন কানেক্টেড? বাংলার ক্ষেত্রে যেমন লক্ষ্মীর ভান্ডার ফ্যাক্টর, তেমন মহারাষ্ট্রের ফ্যাক্টর হলো কিন্তু লাটকি বাহানা, ঝাড়খণ্ডে সেটাই ফ্যাক্টর হলো হেমন্ত সোরেনের জন্য মাইয়া যোজনা। এই যে প্রকল্পগুলো, এই প্রত্যেকটা প্রকল্প কিন্তু লক্ষ্মীর ভান্ডারের কপি পেস্ট। প্রথম বাংলায় লক্ষ্মীর ভান্ডার আসে, সেখান থেকে কপি করে কিন্তু এই প্রকল্পগুলো করা হয়, এবং এই প্রকল্পগুলো লাস্ট 3 মাস আগে চালু করেছে দুটো স্টেটই। মহারাষ্ট্র 3 মাস আগে স্টার্ট করেছে, ঝাড়খণ্ড আগস্ট মাস থেকে স্টার্ট করেছে। তো এই যে মধ্যপ্রদেশেও হয়েছে, তো এই যে প্রকল্প, এই প্রকল্পের সুবিধা দুটো রাজ্যেই কিন্তু দুটো রুলিং পার্টি পেয়েছে। যদি অ্যাজ হোল একটা গোটা দেশ জুড়ে বিজেপির পক্ষে হাওয়া থাকতো, তাহলে তো ঝাড়খণ্ডেও বিজেপি জিততো। হাওয়া যদি গোটা দেশ জুড়ে হয়, যদি গোটা দেশ জুড়েই হাওয়া থাকতো, তাহলে তো বাংলাতেও জিততো। আমি আপনাকে একটা অদ্ভুত রেজাল্ট বলি, আপনি তাহলে বুঝবেন আমি কেন বলছি। যে অনেকে ভাবছে এই রেজাল্টটা মোদি বোধহয় আরো কনসলিডেট করছে, লোকসভা ভোটের পর বোধহয় বিজেপি আর একটু ভালো জায়গায় এবার আসছে। অ্যাকচুয়ালি নয়, মানুষের সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে এখনো একই রকম রাগ বজায় আছে। স্টেটের ক্ষেত্রে অন্য ইকুয়েশনের জন্য বিজেপি হয়তো ভোট পাচ্ছে, এই মাইয়া যোজনা বা এরম প্রকল্পগুলোর জন্য লাটকি বাহানা। তার প্রমাণ কি? মহারাষ্ট্রে এই ইলেকশনের সাথে সাথেই একটা লোকসভা বাইপোলও ছিল, এন দিয়ে কনস্টিটিউয়েন্সিটার নাম আমি ঠিক বলতে পারবো না। কি অদ্ভুত রেজাল্ট হয়েছে জানেন ওটাতে? লোকসভা বাইপোলটা কংগ্রেস জিতেছে, কিন্তু সেই লোকসভার আন্ডারে 7টা বিধানসভাই শিন্ডে এবং বিজেপি জিতেছে। এবার আপনি বলুন, একই সাথে সাধারণ মানুষ ভোট দিতে গেছে, পাশাপাশি দুটো ইভিএম রাখা, একটা এসে বিধানসভার জন্য ভোট দিচ্ছে, আর একটাই লোকসভা বাইপোলের জন্য ভোট দিচ্ছে। বিধানসভা নির্বাচনে এসে বিজেপি এবং জোট সঙ্গীকে ভোট দিচ্ছে, কিন্তু লোকসভার বাই ইলেকশনে সেই লোকটা কংগ্রেসকে ভোট দিচ্ছে। 7টা বিধানসভায় 7টাই সিন্ডে বিজেপি জিতলো, কিন্তু লোকসভা নির্বাচনে লোকসভার বাইপোলটা কংগ্রেস জিতে গেল। হাউ ইজ ইট পসিবল? যদি সেন্ট্রালে নরেন্দ্র মোদী আরো কনসলিডেট করে থাকতো, বিজেপির পক্ষে হাওয়া হয়ে থাকতো, তাহলে তো রাজ্যের সঙ্গে সঙ্গে লোকসভা বাইপোলটাও বিজেপি জিততো। সেটা কেন বিজেপি জিতলো না? তা আমি আপনাদের এটা বলতে পারি যে এই রাজ্যের ভোটগুলো থেকে, মানে আমি আপনাকে বলতে পারি 24-এর পর থেকে কিন্তু 14 টু 24 এক রকমের ভোট হয়েছে, 24 অনওয়ার্ডস আর এক রকমের ভোট হচ্ছে। কি 14 টু 24 ভোট হয়েছে, যেটা আমরা জানতাম যে লোকসভায় বিজেপি যে ভোটটা পায় সেটা হচ্ছে বিজেপির হাইয়েস্ট ভোট, অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপির সেই ভোটটা কমে যায়। এটা আমরা সব স্টেটে গিয়ে দেখেছি, সব স্টেটে। যে কারণে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় বিজেপি 2018-তে হারার পর 19-এ থাম্পিং মেজরিটি নিয়ে জিতলো লোকসভায়। 24-এর পর যেটা হচ্ছে যে লোকাল লিডারদের সাফল্য কিংবা লোকাল প্রকল্পের জন্য বিজেপি স্টেটে জিতছে, কিন্তু সেন্ট্রালে মানুষ বিজেপিকে সমর্থন করছে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সিটা এখনো 24-এর মতোই বজায় রয়েছে, যার প্রমাণ এই লোকসভা বাই ইলেকশন গুলো যেগুলো গোটা দেশ জুড়ে হচ্ছে, সেখানে কিন্তু কংগ্রেস কিংবা বিরোধী রাজনৈতিক দলগুলোই জিতছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, পাঞ্জাবে আম আদমি পার্টি ভীষণ ভালো ফলাফল করেছে এই বাইপোলে। রাজস্থানে কংগ্রেস জিতেছে কয়েকটা, একটা বা এতে আপনার আবার আপনি যদি বিহারে দেখেন, বিহারে আবার ধরুন জেডিইউ ভোট ছিনিয়ে নিয়েছে, আরজেডির থেকে সিট ছিনিয়ে নিয়েছে। আপনি বলবেন জেডিইউ তাহলে কি করে বাইপোলে জিতলো বিহারে? ওখানে তো নীতিশ কুমার, তেজস্বী জেতার কথা। কারণ হচ্ছে প্রশান্ত কিশোরের নতুন দলটা 10% করে ভোট কেটে নিয়েছে, আর প্রশান্ত কিশোরের যে নতুন দলটা যেটা হচ্ছে জনসুরাজ, সে যে 10% ভোট কেটেছে ওটা তো বিজেপি বিরোধী ভোট। তো ওই বিজেপি বিরোধী ভোটটা কেটে নেওয়ার জন্য ওখানে আরজেডির হাত থেকে সিটটা ছিনিয়ে নিয়েছে জেডিইউ। তো এটা হচ্ছে গোটা দেশের, মানে গোটা দেশে একটা মিক্স রেজাল্ট, কোনো একটা সরলীকরণ আপনি এটা দিয়ে করতে পারবেন না। মানুষ কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে এখনো বিজেপির ওপর ভরসা রাখতে পারছে না, সেটা মহারাষ্ট্রেরই একটা এক্সাম্পল থেকে কোথাও গিয়ে প্রমাণ হয়ে যায়। বাদ বাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেলে সবাইকে চলতে হবে, এটা ঝাড়খণ্ড প্রমাণ করে দিয়েছে, এটা মহারাষ্ট্র প্রমাণ করে দিয়েছে। দেবাংশু, আপনি যে মহারাষ্ট্র মডেলের কথা বললেন, অর্থাৎ একটা লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রে জয়লাভ করছে কংগ্রেস, এবং তার এগেনস্টে যে সেই লোকসভা কেন্দ্রের অধীনে যে বিধানসভাগুলো রয়েছে সেখানে শিন্ডে এবং বিজেপি জিতছে। এখান থেকে দুটো জিনিস হতে পারে। এক, যে ওই লোকসভা কেন্দ্রের, ওই বিধানসভা কেন্দ্রের মানুষ ভীষণ সচেতন, তারা এই দুটোকে একদম ডিভাইড করতে পারছে, লোকসভা এবং বিধানসভাকে। আরেকটা হতে পারে যেটা ইতিমধ্যে শরদ পাওয়ার এবং উদ্ধব তারা একটা ইভিএম কারচুপির একটা অভিযোগ আনছেন, যে ইভিএম কারচুপি হয়ে থাকতে পারে। আপনি এইটাকে, মানে আপনার উদাহরণ থেকে আমি প্রশ্ন টানছি
যে এটাকে আপনি কিভাবে দেখছেন? এক হতে পারে ভীষণ সচেতন মানুষ, যে দুটোকে ডিভাইড করতে পারছেন একদম, এবং ডিভাইড করে তারা ভোটটা কাস্ট করতে পারছেন, প্রত্যেকটি মানুষ এতটাই সচেতন। দ্বিতীয় হতে পারে ইভিএম কারচুপি, যে অভিযোগ উদ্ধব এবং শরদ পাওয়াররা করছে। দেখুন, বিধানসভা লোকসভা একসাথে যে স্টেটগুলোয় ভোট হয়, সেখানে যে মানুষ তাদের দুটো জায়গাতে আলাদা আলাদা করে ভোট দেয়, এটা আমরা এর আগেও বহুবার দেখেছি। 2019-এ আমরা উড়িষ্যাতেও দেখেছি যে 2019-এ বিজেপিকে লোকসভাতে মানুষ একটা ভালো সংখ্যক আসন দিচ্ছেন লোকসভার ভোটে, একই ইভিএম এ ভোট দিয়ে, কিন্তু বিধানসভায় সেক্ষেত্রে জেতাচ্ছিলেন নবীন পট্টনায়ককে। ঠিক আছে, তো এটা যে ভারতে হয় না তা নয়, এর আগেও আমরা বহু জায়গার ক্ষেত্রে এটা দেখেছি, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এক্সাম্পল দেখেছি। কিন্তু দ্বিতীয়টার সম্ভাবনা কিন্তু জোরালো, কারণ একটা গ্রামে মানুষ পথ অবরোধ করেছে, বলছে সেই গ্রামে যতগুলো বুথ আছে সেই বুথ থেকে নাকি কংগ্রেসের ভোট দেখাচ্ছে 0, অথচ সেই গ্রামের মানুষদের বক্তব্য আমরা মেজরিটি লোক এখানে কংগ্রেসকে ভোট দিয়েছি। আচ্ছা, মেজরিটি লোকও ধরুন দেয়নি, যে মানুষগুলো অবরোধ করছে তারা তো ভোটটা দিয়েছে, তাহলে সেই বুথগুলো থেকে কংগ্রেসের ভোট 0 কি করে হতে পারে? তো এইটা দাবি করে তারা পথ অবরোধ করেছেন। তো এইরকম ঘটনাও কিন্তু ঘটেছে। ফলে মহারাষ্ট্রে এখানে যে কি ক্যালকুলেশন তারা কি করেছে, বিজেপি কি গল্প করে রেখেছে, কারণ আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ভারতবর্ষের এই মুহূর্তে যে প্রধান 5টা সিটি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা এবং ব্যাঙ্গালোর, এই প্রধান 5টা সিটির মধ্যে কিন্তু 4টেতেই বিজেপি নেই। কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, বিজেপি নেই। দিল্লি, আম আদমি পার্টি, বিজেপি নেই। ব্যাঙ্গালোর, কংগ্রেস, বিজেপি নেই। চেন্নাই, ডিএমকে, বিজেপি নেই। বাকি ছিল একটা মুম্বাই। বিজেপি কোনোভাবে এটাকে অ্যাফোর্ড করতে পারতো না, হারা। দ্বিতীয়ত, মুম্বাই হচ্ছে দেশের ফাইন্যান্সিয়াল হাব। অলরেডি ব্যাঙ্গালোর বিজেপির হাত থেকে চলে যাওয়ার পর, কর্ণাটক চলে যাওয়ার পর, বিজেপি ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিসে পড়েছে। মানে বিজেপির যে একটা আমদানি যে রাজ্যগুলো থেকে হয়, তার মধ্যে একটা বড় আমদানি হতো কর্ণাটক থেকে। বিজেপি সেই ক্রাইসিসটায় অলরেডি পড়েছে। শিল্পপতি বন্ধুরা যদিও আছে বাঁচিয়ে দেওয়ার জন্য, কিন্তু এটা পড়েছে। যদি মহারাষ্ট্রেও বিজেপির হাতছাড়া হয়, আপনি দেখবেন বিজেপি লাস্ট 10 বছরে ক্ষমতায় আসার পর সবচেয়ে ডেসপারেট যদি কোনো স্টেটে ক্ষমতা দখল নিয়ে হয়ে থাকে, সেটা আগাগোড়া মহারাষ্ট্র নিয়ে। এর আগেও মহারাষ্ট্রে 3 দিনের মুখ্যমন্ত্রী হয়েছিল, আপনাদের মনে আছে? 3 দিনের জন্য দেবেন্দ্র ফডনবিস শপথ নিয়েছিলেন, তারপরেই তার সরকার আবার পড়ে যায়। তো মধ্যরাতে রাজ্যপালকে ঘুম থেকে তুলে, তিনি ব্রাশ ফ্রাশও করেননি, 2:30টায় ঘুম থেকে তুলিয়ে ভোর 4টায় শপথ গ্রহণ করানো হয়েছিল। এই ঘটনা আমাদের প্রত্যেকের মনে আছে। কোন রাষ্ট্র? এই মহারাষ্ট্র, 2019-এর ঘটনা। তো বিজেপি আগাগোড়া মহারাষ্ট্র নিয়ে তারা সেন্সিটিভ। তারা জানে, মানে তাদের জন্য মহারাষ্ট্র সেন্সিটিভ, তারা খুব ভালো মতো জানে মহারাষ্ট্র হারা তারা অ্যাফোর্ড করতে পারবে না। তার জন্য বিজেপি যে ইভিএম কারচুপি থেকে শুরু করে এরকম কিছু করতে পারে না, তার কোনো গ্যারেন্টি নেই। দেবাংশু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় মডেলের কথা বলছিলেন। রিসেন্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট করেছেন যে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরো গুরুত্ব দেয়া হোক। কংগ্রেস প্রমাণ করতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার প্রমাণ করছেন, এবং তার মডেল আপনি যেটা বলছিলেন যে সফল হচ্ছে এই বিভিন্ন ধরনের যে বেনিফিশিয়ারি প্রকল্প, মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটে আরো গুরুত্ব দেওয়া প্রয়োজন। কি বলুন? দেখুন, আমি যদি তৃণমূল মুখপাত্র হিসাবে নাও বলি, একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসাবে, কারণ রাজনীতিটা তো ভীষণ নেশার মতো আমার কাছে। মানে আমি তৃণমূলের দৃষ্টিভঙ্গি থেকেও বেশি একজন রাজনৈতিক বিশ্লেষকের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করি বাকি নির্বাচনগুলো। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি যদি আপনাকে বলি, আমি আবার বলছি, আমি যদি তৃণমূল না করতাম তাও আমি এই কথাটা বলতাম। এই মুহূর্তে কংগ্রেস যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপ গোটা দেশে অ্যাকসেপ্ট করে নেয়, বিজেপি 2029 অব্দি কেন্দ্রে সরকার টিকিয়ে রাখতে পারবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তো 100% সমর্থন করছি। আপনি বলুন না, কংগ্রেস, আমি যদি ইভিএম কারচুপির ব্যাপারটা বাদ দিই, মাত্র 42টা সিট, তার বাইরে তৃণমূল কোথায়? এইচডি দেবেগৌড়া কি করে প্রধানমন্ত্রী হয়েছিল? না, আমি বলছি এইচডি দেবেগৌড়া কি করে প্রধানমন্ত্রী হয়েছিল না কর্ণাটক থেকে? হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে সিটটা ফ্যাক্টর না, লিডারশিপটা ফ্যাক্টর, লিডারশিপ কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, মানে আজকে মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যা সত্য খবর আরজিকর ইস্যুতে তুলে ধরেছেন, এমন তথ্য যেটা মেইনস্ট্রিম মিডিয়া তুলে ধরেনি। মেইনস্ট্রিম মিডিয়া তুলে না ধরা সত্ত্বেও আপনারা তুলে ধরে কিন্তু মানুষকে সচেতন করতে পেরেছেন। আপনাদের তো কোটি কোটি সাবস্ক্রাইবার নয় ওই চ্যানেলগুলোর মতো, তাহলে আপনারা কি করে করতে পেরেছেন? কোয়ালিটি ম্যাটার্স। তো ফ্যাক্টরটা হচ্ছে এটাই, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কোয়ালিটিটা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বারংবার প্রমাণ করে দিয়েছেন বিজেপিকে কিভাবে আটকাতে হয় ফ্রম 2014। আপনি আর একটা পলিটিক্যাল পার্টির কথা বলুন যারা বিজেপির সঙ্গে সম্মুখ সমরে লড়াই করছে এবং প্রত্যেকটা ইলেকশনে বিজেপিকে আটকেছে।
একটা স্টেটের এক্সাম্পল আপনি দিতে পারবেন, আপনি বলবেন দিল্লি। কোথায়? দিল্লিতে তো লোকসভাতে বিজেপি সুইপ করে। আপনি বলবেন চেন্নাই, চেন্নাইতে তো বিজেপি প্রধান বিরোধী নয়। এতদিন বলবেন আপনি উড়িষ্যা ছিল, উড়িষ্যাও বিজেপি দখল করে নিয়েছে। আপনি বলবেন সমাজবাদী পার্টি পরপর ইলেকশন বিজেপির কাছে হেরেছে, লাস্ট লোকসভায় শুধু বেটার পারফরমেন্স করেছে। আপনি বলবেন তেজস্বী, ও তো পরপর ইলেকশন হারছে বিজেপির কাছে। তো মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়ার একটা পলিটিক্যাল লিডারকে বলুন যে 14 থেকে কন্টিনিউয়াসলি প্রত্যেকটা ইলেকশনে বিজেপিকে আটকেছে। 2019-এর লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াজ দ্য অনলি লিডার, যে বিজেপি বিরোধী নেত্রী, একমাত্র ভারতবর্ষের মধ্যে বিজেপি বিরোধী লিডার যিনি 2019-এর লোকসভাতেও তার রাজ্যে বিজেপির চেয়ে বেশি সিট পেয়েছিলেন, 22-18। দেবাংশু, এখানেই প্রদেশ কংগ্রেস এবং সিপিআইএম বলবে যে আপনারা মুখে বলছেন, আওয়াজ তুলছেন, সব ঠিক আছে, কিন্তু বিল পাসের সময় আপনারা লোকসভা থেকে বেরিয়ে গিয়ে বিজেপিকে বিল পাসে সুবিধে করতেন। দেখুন, এই সমস্ত ভুলভাল কথা বলে কোনো লাভ নেই। তৃণমূল, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এই যে ওয়াকফ বিল, এটা নিয়ে প্রতিবাদ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা কাঁচের বোতল ভেঙে ফেলে দিল পার্লামেন্টে। তৃণমূলকে বিরোধিতা শেখাবে এরা। এনআরসি আন্দোলন সবচেয়ে বেশি কোন স্টেটে হয়েছে গোটা ভারতবর্ষের মধ্যে? ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মাটিতে। আর এমন এনআরসি আন্দোলন হয়েছে যে ওরা এনআরসি নিয়ে চুপ করে যেতে বাধ্য হয়েছে, এবং তাকে লিড কে করেছিল এই গোটা আন্দোলনটাকে? মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেসকে, রাজ্য কংগ্রেস হচ্ছে গরুর গাড়ির হেডলাইট বলুন, স্যান্ডো গেঞ্জির বুক পকেট বলুন, কিংবা ভাঁড়ের হ্যান্ডেল বলুন, ঠিক আছে, তিনটেই বলা যায়, তাদের বক্তব্যের কোনো গুরুত্ব নেই। কিন্তু আমার এখানে কথাটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যে ইস্যুতে বিরোধিতা করার প্রয়োজন, আমরা যে ইস্যুতে মনে করি যে সেখানে থাকাটাও অনুচিত, সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি। যে ইস্যুতে আমরা মনে করি মাঠে থেকে লড়াই করার প্রয়োজন আছে, সেই ইস্যুতে আমরা মাঠে লড়াই করি। দেখবেন ইন্ডিয়া বহু ম্যাচ আছে, বহু ক্রিকেট ম্যাচ আছে পাকিস্তানের সাথে খেলে, আবার বহু ক্রিকেট ম্যাচ আছে সন্ত্রাসবাদী হামলা হলে ইন্ডিয়া পাকিস্তানের সাথে খেলাটাই বয়কট করে। তার মানে কি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে সেটিং আছে? তা তো নয়। তো এইরকমই ব্যাপার, কখনো কখনো বয়কটও করতে হয়, গোটা হাউসকে বয়কট করার প্রয়োজন হয়। কংগ্রেস তো বহু সময় হয়েছে হাউস ছেড়ে বেরিয়ে চলে এসছে, তারা কিন্তু আমরা বিজেপিকে সমর্থন করেছিল। এমন প্রচুর ইস্যু আছে যে ইস্যুতে কংগ্রেস বিজেপিকে সাপোর্ট করেছে সেন্ট্রালে, যেগুলোতে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টির মতো দল সাপোর্ট করেনি। নোটবন্দির মতো ইস্যুতে 15 মিনিটের মধ্যে ভারতবর্ষের একমাত্র নেত্রী যিনি টুইট করে প্রতিবাদ করেছিলেন এটা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী করেছিলেন 8 ঘন্টা পর, ঠিক আছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধিতা অন্তত কংগ্রেসের নেতারা বা রাজ্যের কংগ্রেস নেতারা শেখাতে আসবেন না। সিপিএম এর সাথে থেকে থেকে জিরো হয়ে গিয়েছেন, কোন রকম ভাবে একটা মান ইজ্জত বাঁচিয়েছে, তাও আপনার ওই বরকত বাবুর ফ্যামিলির লোক বলে, তা না হলে ওইটুকুনিও হতো না, লোকসভাতেও জিরো হতেন, আর বিধানসভাতেও আবার জিরো হবেন। আর অধীর চৌধুরীর বক্তব্যের এমনি গুরুত্ব নেই, কারণ কেন্দ্রের দলই তারা অধীর চৌধুরীকে সরিয়ে দিয়েছেন কদিন আগে, করে প্রমাণ করে দিয়েছেন অধীর চৌধুরীকে তারা কতটা গুরুত্ব দেন। অধীর চৌধুরী না এখন এমপি, না এখন প্রদেশ কংগ্রেস সভাপতি, ফলে তিনি এখন মানে কংগ্রেসের কোনো পদে আছেন বলে আমি জানি না। তো এরকম পদে না থাকা একটা আপদকে নিয়ে কোনো কথা বলে লাভ নেই। দেবাংশু, গতকাল আপনাদের এই কর্মী সমিতির বৈঠক ছিল, কর্মসমিতির বৈঠক ছিল, এবং সেই জায়গা থেকে যেটা উঠে এলো, রাজনৈতিক মহল বিশ্লেষকেরা অনেকেই বলছেন যে একটা এই নির্বাচনের, উপনির্বাচনের আগে থেকে অনেক আপনাদের নেতারাই বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রীর পদ দেওয়া হোক, পুলিশ মন্ত্রী করা হোক। কিন্তু এই বৈঠকের পর যেটা উঠে এলো যে তৃণমূল কংগ্রেসের যারা প্রবীণ নেতৃত্ব, সেটা অরূপ বিশ্বাস হতে পারে, ফিরহাদ হাকিম হতে পারে, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হতে পারে, তাদের গুরুত্ব আপনাদের দলে আরো বাড়লো, এবং অপেক্ষাকৃত আপনারা যারা নবীনরা, তারা তাদের গুরুত্ব কিছুটা হলেও কমলো বলে রাজনৈতিক মহল বলছে। কি বলবো? প্রথম কথা হচ্ছে, গুরুত্ব বাড়া কমা এটা কে কোন ফিতে দিয়ে মাপেন আমি জানি না, কোন স্কেল দিয়ে মাপেন আমি জানি না, কোন ইউনিটে মাপেন আমি সেটাও জানি না। আমার ইউনিটটা জানার ভীষণ দরকার, কিলোতে মাপেন না লিটারে মাপেন আমি এটা জানি না। কারণ হচ্ছে, যারা এই কমিটিগুলোতে আগে ছিলেন তারাই সেই কমিটিগুলোতে আছেন, কিছু নতুন সংযোজন হয়েছে, এর বাইরে গিয়ে কিছু নয়। মুখপাত্রদের তালিকা নিয়ে কারা কোন যে বিষয় বলবেন সেই ব্যাপার নিয়ে একটা আলোচনা হয়েছে, বিধানসভার ব্যাপারে কারা বলবেন, জঙ্গলমহলের ব্যাপারে কে বলবে, লোকসভার ব্যাপারে কে বলবে, উত্তরবঙ্গের ব্যাপারে কে বলবেন। তো উত্তরবঙ্গের ব্যাপারে গৌতম দেবরা বলবেন, এটাই ন্যাচারাল ব্যাপার। জঙ্গলমহলের ব্যাপারে বীরবা হাসদা বলবে, এটাই ন্যাচারাল ব্যাপার। বিধানসভার ব্যাপারে কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যদের বলার সুযোগ দেওয়া হয়েছে। আবার মিডিয়া বলে কুণাল ঘোষ নাকি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ,
তাহলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ একজন সো কল যদি হন, তাহলে তিনি নবীন ক্যাটাগরির মধ্যে পড়ছেন মিডিয়ার কথা অনুযায়ী। আবার সেই মিডিয়ার কথা অনুযায়ী সেই কুণাল ঘোষ বিধানসভার সদস্য নন, বিধানসভার সদস্য না হয়েও বিধানসভা সংক্রান্ত বক্তব্য রাখার তালিকায় তিনি যুক্ত হয়ে গেলেন, তাহলে তো বলতে হয় আবার নবীনেরও গুরুত্ব। সুতরাং এই সমস্ত কথাবার্তায় নবীন প্রবীণ এগুলো বলে কোনো লাভ নেই। বারংবার বলি, তৃণমূল কংগ্রেস হচ্ছে এমন এক, তৃণমূল কংগ্রেসের সাথে বাকিদের একটাই তফাৎ আছে। বাকি রাজনৈতিক, আপনি যদি একটা রাজনৈতিক দলকে একটা ট্রেন, দূরপাল্লার ট্রেন হিসাবে কনসিডার করি, তাহলে তৃণমূল কংগ্রেসের সেই দূরপাল্লার ট্রেন, আর দূরপাল্লায় যারা জার্নি করেছেন তারা জানেন বিভিন্ন কোচে নাম্বার হয়, S1, S2, S3, B1, B2, B3, A1, A2। তো ধরুন তৃণমূলের কোনো নেতা A1 আর একটা নেতা A2, A1 আর A2 বগির মধ্যে ঠোকাঠুকি লাগছে। একজন নেতা ধরুন B3, একজন নেতা B4, B3 B4 এর মধ্যে ঠোকাঠুকি লাগছে। আরেকজন নেতা ধরুন S9, আরেকজন S10, 9 আর 10 এর মধ্যে ঠোকাঠুকি লাগছে। কিচ্ছু যায় আসে না, কেন জানেন? এই সব কটা বগির একটাই ইঞ্জিন, তার নাম মমতা ব্যানার্জি। ইঞ্জিন যদি বলে আমি হাওড়া যাবো, S1 ও হাওড়া যাবে, S2 ও হাওড়া যাবে। ইঞ্জিন যদি বলে আমি নিউ জলপাইগুড়ি যাবো, S1 ও নিউ জলপাইগুড়ি যাবে, S2 ও নিউ জলপাইগুড়ি যাবে। কিন্তু বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলে এই ইঞ্জিনটাই ফিক্স নয়। আমি আজকে দ্বিধাহীন কণ্ঠে আপনার চ্যানেলে বলতে পারি আমাদের দলের ইঞ্জিন মমতা ব্যানার্জি, কিন্তু বিজেপির দলের ইঞ্জিনকে আপনি বাংলা বিজেপির আপনি বলতে পারবেন? আপনি যদি শুভেন্দু অধিকারীর কথা বলেন, সুকান্ত মজুমদার 10 মিনিট আপনাকে ফোন করবে। আপনি যদি সুকান্ত মজুমদারের কথা বলেন, 5 মিনিটে শুভেন্দু অধিকারী আপনাকে ফোন করবে। বাকি রইল দিলীপ ঘোষ থেকে শুরু করে একের পর এক নেতা, অগ্নিমিত্রা, লকেট, এরা তো প্রত্যেকে আছেন। ফলে এটা তৃণমূলের সাথে বিজেপির তফাৎ। ফলে নবীন প্রবীণ এই সমস্ত কথা বলে যে একটা তৈরি করা হয় আবহাওয়া, এটা দিয়েও তৃণমূল কংগ্রেসের কোনোদিনই কিছু যায় আসে না। দেবাংশু, শৃঙ্খলা রক্ষা কমিটি, শৃঙ্খলা রক্ষা কমিটির ওপর জোর দেওয়া হয়েছে। কোথাও কি মনে হয় যে এই আরজিকর পর্বে, সেটা সুখেন্দু শেখর হতে পারেন, সেটা জহর সরকার হতে পারেন, সেটা শান্তনু সেন হতে পারেন, তাদের যে বিভিন্ন সময় মন্তব্য দলকে বিড়ম্বনায় ফেলেছে, তাদের কোথাও সেটাই বার্তা দিতে, সেই প্রসঙ্গে বার্তা দিতে শৃঙ্খলা রক্ষা কমিটিকে আরো স্ট্রং করা, বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি বিভিন্ন জনকে নিয়োগ করা, গুরুত্ব বাড়ানো, এটা নিয়ে কি বলবেন? অবশ্যই দেখুন, শৃঙ্খলা একটা দলের ক্ষেত্রে তো ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা। একটা দল, তাতে একদল মানুষ থাকেন, প্রচুর মানুষ থাকেন। এত সংখ্যক মানুষ যখন একটা জায়গাতে মিলিত হয়, এবং আমরা তো কংগ্রেস ঘরানার দল থেকে, রাজনীতির ঘরানাটা তো কংগ্রেসই, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষের মিলনস্থল এরকম রাজনৈতিক দলগুলো। সেখানে বিভিন্ন পেশার বিভিন্ন রকমের মানুষ থাকে, আর এত রকমের মানুষ থাকার অর্থ তারা এক একজন এক একটা বেফাস মন্তব্য অনেক সময় করে ফেলেন। তো সেই জায়গাগুলো, সেই বক্তব্যগুলো, অ্যান্টিপার্টি অ্যাক্টিভিটি, এগুলো যেন না হয়, তার জন্য বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা রক্ষা কমিটি আরো স্ট্রং হওয়া দরকার আছে বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং আমার দল সে কাজটাই করেছে। হুমায়ুন আহমেদের যে স্টেটমেন্টটা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক, পুলিশ মন্ত্রীর দায়িত্বে নিয়ে আসা হোক, এই স্টেটমেন্টটাকে দেবাংশু ভট্টাচার্য কিভাবে দেখছে? আমি কিছুভাবেই দেখছি না। কারণ হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বক্তব্য রেখেছিলেন বারবার, তিনি আগামী 20 বছর প্রশাসনে আসতে চান না। এটা তিনি বারংবার বলেছেন, বিভিন্ন মিডিয়াতে এসে বলেছেন। ফলে এটা আলটিমেটলি দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ নিজেকে প্রশাসনে নিয়ে আসার জন্য কনসিডার করছেন কিনা, এটা আমার মনে হয় তার সিদ্ধান্তের উপরই ছেড়ে দেওয়া উচিত। আমরা অত বড় নেতা এখনো কেউ হয়ে যায়নি যে এটা আমরা ঠিক করে দেব। এটা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলনেত্রীর যদি মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আরো বৃহত্তর ক্ষেত্রে কাজে লাগানো উচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি নিজে মনে করেন যে তার এই মুহূর্তে প্রশাসনে আসাটা দরকার, দলের স্বার্থে দরকার, প্রশাসনের স্বার্থে দরকার, তাহলে এই সিদ্ধান্তটা তারা দুজন মিলেই নেবেন। এই বিষয়ে দলের আর কারণ মন্তব্যের কোনো জায়গা আছে বলে আমি মনে করি। হ্যাঁ দেবাংশু, মানে তৃণমূল কংগ্রেসের নবীন সম্ভাবনাময় প্রতিনিধি আপনি, সম্ভাবনাময় প্রজন্মদের মধ্যে অন্যতম একজন। মানে আপনার একটা মতামত বা আপনার একটা ভাবনা চিন্তা তো এই বিষয়ে থাকবে যে নবীনরা যদি আরো আসে দলে তাহলে বেটার হয়। আপনাদের মতো অনেক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে এনকারেজ করেন, সেই জায়গা থেকে আপনার একটা টেক তো থাকবে এই বিষয়ে। দেখুন, দুধও দরকার, দইও দরকার। দই একটু জমিয়ে হয়, আর দুধ গরম গরম খেতে হয়, ঠিক আছে? তো দুধও দরকার খাওয়ার আগে, আর খাওয়ার পরে হজম করার জন্য দইও দরকার। তো ফলে আমি মনে করি তৃণমূল কংগ্রেসের প্রবীণরা হচ্ছেন এই যে কোনো সংগঠনে ওল্ড ইজ গোল্ড যেটাকে বলা হয়, যাদের অভিজ্ঞতা, যারা লড়াই করেছেন, তাদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আর প্রবীণ যারা, তারা নতুন শিখছে, তারা শিখবে, তারা জায়গা পেয়েছে। আপনি যদি দেখেন 2024-এর লোকসভা নির্বাচনে কত নবীন লোকসভায় ক্যান্ডিডেট হলো, তার এক্সাম্পল আপনার সামনে বসে আছে একজন 28 বছরের ছেলে ক্যান্ডিডেট, সায়নী ঘোষ, নবীন প্রজন্মের ক্যান্ডিডেট। ধরুন মথুরাপুরের আমাদের এমপি বাপি হালদার, ওখানকার যুব নেতা, ক্যান্ডিডেট।
মালদা দক্ষিণের যে আমাদের ক্যান্ডিডেট হয়েছিল সম্ভবত আমি নামটা ভুলে যাচ্ছি, তার এস দিয়ে নাম, মালদা দক্ষিণে যিনি ক্যান্ডিডেট হয়েছিলেন তিনি যুব প্রজন্ম, ঠিক আছে, হ্যাঁ বিদেশ থেকে ঘুরে এসেছেন, হ্যাঁ রায়হান, তার পদবিটা আমার মনে আছে রায়হান। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি একের পর এক দেখেন, আপনি প্রচুর জায়গাতে দেখতে পাবেন এবং প্রচুর নবীন তারা কিন্তু প্রার্থী হয়েছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দল তো প্রবীণ নবীন উভয়কেই গুরুত্ব দেয়, সেই জন্য একটা ক্যান্ডিডেচারের লিস্ট তাতে এরকম ভাবে সমানভাবে ভারসাম্য থাকে। তৃণমূল কংগ্রেসই এমন একটা দল যারা পরবর্তী প্রজন্মকে তুলে আনতে পেরেছে। আমার মনে আছে 2019-এ আমি যখন ব্যক্তিগতভাবে প্রথম মিডিয়ায় যাওয়া শুরু করি দলের তরফ থেকে মুখপাত্র হিসাবে, সেটাই ছিল প্রথম তৃণমূলের মিডিয়া সেল তৈরি হয়েছিল। তৃণমূলে এর আগে কিন্তু কোনো মিডিয়া সেল ছিল না। তো তৃণমূলের মিডিয়া সেল তৈরি হওয়ার পর আমি প্রথম মুখপাত্রদের মধ্যে অন্যতম, যারা প্রথম মুখপাত্র হয় দলের অফিসিয়াল ডেজিগনেটেড। আমার মনে আছে তখন সিপিএম বলুন বিজেপি বলুন কেউ ইয়ং ছেলে মেয়েদের টিভিতে পাঠাতো না। আমি প্রথম ইয়ং ছেলে যে টিভিতে যাই একটা কোন রাজনৈতিক দলের হয়ে, এই বয়সী ছেলে, এবং আমার তখন বয়স 23 বছর 2 মাস। আমি প্রথম টিভিতে যাওয়া শুরু করি। তারপরে আস্তে আস্তে খেয়াল করি যে আমি যাওয়া শুরু হওয়ার পর আমাদের দলে সুদীপ, সুপ্রিয়, মানে সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ্র, তারপর তৃণাঙ্কুর ভট্টাচার্য, এদেরকেও দল আস্তে আস্তে টেলিভিশন চ্যানেলে ব্যবহার করা শুরু করে। আমাদের যখন একটা এক ঝাঁক ইয়ং জেনারেশন টেলিভিশনে যাওয়া শুরু করলো, তারপরে আমরা খেয়াল করলাম বিজেপি সিপিএমও আস্তে আস্তে নতুনদের পাঠানো শুরু করলো, মানে আমাদের টক্কর দেওয়ার জন্য ইয়ং জেনারেশনের ছেলে মেয়েদের পাঠানো শুরু করলো। তো আমি এটাই বলতে চাইছি আপনাকে, তৃণমূল কংগ্রেস কিন্তু এক্ষেত্রেও পথ দেখিয়েছে। ফলে বিজেপি সিপিএম এর থেকে নবীন প্রজন্মকে তৃণমূল গুরুত্ব দেয় কিনা এই জ্ঞান অন্তত আমরা শুনবো না। দেবাংশু, আপনি বিভিন্ন প্রচারে ইতিমধ্যে বলা শুরু করে দিয়েছেন যে আগামী 26-এর বিধানসভায় তৃণমূল কংগ্রেস 230টা আসন পেতে চলেছে। ইভেন আপনি আমার প্রিভিয়াস ইন্টারভিউ সেখানেও বলেছিলেন। এই গ্যারান্টিটা কিভাবে দিচ্ছেন? দেখুন, আমি আরজিকর কাণ্ড যখন পিকে, আমি সেই সময় আপনাকে এটা বলেছিলাম, তখন কিন্তু আমরা বাইপোলের রেজাল্ট দেখিনি। আজকেও আমি আপনাকে বলছি, শুনুন, একটা তো অ্যারিথমেটিক, এই অ্যারিথমেটিকটা হচ্ছে প্রতি নির্বাচনে, লোকসভা নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেসের ভোট অ্যাভারেজে 4 থেকে 5% করে বেড়েছে বিধানসভায়। যেমন ধরুন 2009, আমি 2009 বলছি, তৃণমূলে 35% ভোট ছিল, কারণ কংগ্রেসের সাথে অ্যালায়েন্স করে আমরা লড়েছিলাম। 2011 বিধানসভা নির্বাচনে লোকসভা থেকে বিধানসভা আমরা 3% ভোট বাড়িয়ে 38% ভোট পেলাম। 2014 39% আমরা ভোট পেয়েছিলাম লোকসভা। 2016 বিধানসভায় 39টা বেড়ে হয়ে গেল 6% বেড়ে 45%। লোকসভা থেকে বিধানসভা আবার 5% জাম্প। চলে আসুন এবার 2019-এর লোকসভা, তৃণমূল ভোট পেল 43%, বিধানসভায় 5% আবার ইনক্রিজ হয়ে কত হলো 48%। লোকসভা থেকে বিধানসভায় তৃণমূল অলওয়েজ একটা 4 থেকে 5%-এর জাম্প নেয়, লোকসভা টু বিধানসভা। এটা 2009, 2014, 2019, 2024 সব ক্ষেত্রে সত্য, ঠিক আছে। তো 2024-এ তৃণমূলের ভোট কত? 46%। আপনি 5% অ্যাড করুন, 51%। এবং আমি আপনাকে একটা গ্যারেন্টি দিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস মোর দ্যান 50% ভোট পাবে আগামী বিধানসভা নির্বাচনে। সেটা 51 হবে না 52 হবে এটা আমি বলতে পারছি না, বাট 50+। আর তৃণমূল যদি 50% ভোট পায় তাহলে 230 মিনিমাম সিট। দেবাংশু, আমি শেষ প্রশ্ন করব, আপনি দেখেছেন কিনা জানি না, আমরা গত লোকসভা নির্বাচনের সময় আমরা একটা ভিডিও করেছিলাম আপনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন সেই অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে। আমরা সেই সময়ই বলেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে সেই সময় যে মেইন স্ট্রিম মিডিয়ার যে প্রচার, যে তাকে রীতিমতো অনেকে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী দিনে দেখতে পাচ্ছেন, এইরকম প্রচারও হয়েছিল। এবং সেই সময় আমরা বলেছিলাম যে এই যে মেইন স্ট্রিম মিডিয়ার একটা প্রচার এবং কোথাও মানে আইন এবং বিচার ব্যবস্থা থেকে অনভিজ্ঞ একজন রাজনীতিতে আসা এবং তাকে রাজনীতির একদম মাসিহা করে তোলার একটা চেষ্টা, সেটা অচিরেই ব্যর্থ হতে চলেছে। আমরা সেই সময় একটা ভিডিও করেছিলাম এবং রিসেন্ট আবারও একটা ভিডিও করেছি যে এই মুহূর্তে তার আর রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট বা তার সেই রকম কোনো স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। সেই সময় প্রচুর মিডিয়ায় তিনি নানা রকম পোশাক পরিচ্ছদ পরে, সেটা যেতেই পারে, সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, বারংবার হাজির হচ্ছিলেন। আমরা একটা ভিডিও করেছি যে অভিজিৎ গাঙ্গুলির অবস্থা কি তাহলে অনেকটা ওই রানু মণ্ডল বা ভুবন বাদ্যকরের মতো হয়ে গেল? আপনি দেখেছেন কিনা আমি জানি না, আপনার কি টেক আপনার এই প্রতিদ্বন্দ্বীকে? দেখুন, এটাই হওয়ার ছিল এবং এটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম। এখন বিষয়টা হচ্ছে, বাংলা কোনোদিন অরাজনৈতিক কাউকে মুখ্যমন্ত্রী হিসাবে অ্যাকসেপ্ট করেনি। আপনি যদি ইতিহাস ঘেটে দেখেন,
মানে রাজনীতিতে 24/7 পলিটিশিয়ানরাই বাংলায় মুখ্যমন্ত্রী হয়েছে চিরকাল। মানে বাংলায় কোনোদিন কোনো ফিল্ম স্টার, কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার এসে হুট করে মুখ্যমন্ত্রী হয়ে যাচ্ছেন, যেটা সাউথে হয় বা অন্যান্য রাজ্যে হয়, সেটা কিন্তু বাংলায় কোনোদিন হয়নি। ফলে এটা তো সম্ভাবনাই ছিল না। দ্বিতীয় কথা হচ্ছে, শুধু আরবান এলিটদের ফেস কোনোদিন বাংলায় মুখ্যমন্ত্রী হতে পারেনি, গ্রামের ফেসকেই মুখ্যমন্ত্রী হতে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামের ফেস, জ্যোতি বসু গ্রামের ফেস, বিধানচন্দ্র রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায়রা গ্রামের ফেস। অভিজিৎ গাঙ্গুলি কিন্তু আরবান এলিটদের কাছে একমাত্র গ্রহণযোগ্য মুখ ছিলেন, গ্রামের কাছে নয়। তৃতীয়ত, অভিজিৎ গাঙ্গুলি রিটায়ার করে যেতেন আর 2 মাসের মধ্যেই, তারপরে তাকে শুধু পেনশন নিয়ে থাকতে হতো। তো অভিজিৎ গাঙ্গুলির কিছু একটা দরকার ছিল, তো বিজেপির কাছে উনি যান এবং বিজেপিকে গিয়ে অ্যাপ্রোচ করেন, বিজেপিও তাকে অ্যাপ্রোচ করে, দুজনের অ্যাপ্রোচে তার একটা 5 বছরের জন্য স্যালারির ব্যবস্থা হয়ে গেল 1-1.5 লাখ টাকা করে। যেই স্যালারিটা হয়তো উনি বিচারপতি থাকাকালীন পেতেন, সেরকম একটা ইকুইভ্যালেন্ট স্যালারির ব্যবস্থা তার হয়ে গেল 5 বছরের জন্য। ফলে তার রিটায়ারমেন্টের এজ যেটা ছিল সেটা দেখুন আরো 5 বছর এক্সটেন্ড হয়ে গেল। ফলে সেই জায়গা থেকে ওনার কিন্তু আর কিচ্ছু চাই না। উনি দেখবেন পলিটিক্স এখন খুব একটা কথা বলেন না, মিডিয়াতেও খুব একটা বাইট দেন না। উনি অনেকটা হয়ে গেছেন নওশাদ সিদ্দিকির মতো। যেমন নওশাদ সিদ্দিকি একসময় খুব উঠেছিলেন, গোটা আরজিকর পিরিয়ডে আপনি নওশাদ সিদ্দিকির কোনো বাইট দেখেছেন? দেখেননি। তো কিছু মানুষ আসে, আমি জানি না, শুনিনি আমি এটা, আপনারা সংবাদ মাধ্যমে আছেন, আপনারা শুনে থাকতে পারেন, কিন্তু আমরা এখনো শুনিনি। তো এখন বিষয়টা হচ্ছে যে এরকম মিডিয়া যাদেরকে তৈরি করেছে, মিডিয়ার তৈরি করা মানে মানুষের কাছে পপুলার হননি, তারা মানুষের কাছে গিয়ে পপুলার হননি, যাদের জনসভাতে লাখ লাখ লোকের ভিড় দেখা যায় না, কিন্তু তারা শুধুমাত্র মিডিয়ার তৈরি করা। এই মিডিয়ার তৈরি করা মানুষ কিন্তু খুব বেশি দিন পলিটিক্সে কোনোদিনই স্টে করেনি। সেটা নওশাদ সিদ্দিকী হতে পারে, সেটা অভিজিৎ গাঙ্গুলি হতে পারে, কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতেই কেবল অ্যাক্টিভ সিপিএম পার্টিও হতে পারে। দেবাংশু, শেষ একটা প্রশ্ন করব। আপনি লোকসভায় দারুণ ফাইট দিয়েছিলেন, কোথাও গিয়ে আগামী বিধানসভায় আপনাকে কি আবার দেখা যাবে? আমি জানি এক্ষুনি আপনি বলবেন এটা দলের সিদ্ধান্ত, আমি দেবাংশুর ব্যক্তিগত ইচ্ছে প্রশ্ন থেকে আমি এই উত্তরটা আমি জানতে চাইছি। ব্যক্তিগত ইচ্ছে আছে বিধানসভায় ফাইট করার? জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা থাকবে না কেন? প্রত্যেকেরই তো ইচ্ছা থাকে আমার একটা নির্দিষ্ট এরিয়া হোক, যে এরিয়াতে আমি মানুষকে সার্ভ করতে পারবো, সেই ইচ্ছা আমারও আছে, অবশ্যই আছে। কিন্তু দল যদি মনে করে যে বিধানসভা নির্বাচনে দেবাংশুকে দিয়ে লড়ানোর প্রয়োজন আছে, দেবাংশুকে এই গুরুদায়িত্ব কাঁধে দেওয়া যেতে পারে, 294 জনের মধ্যে দেবাংশু একজন যোগ্য হতে পারে, তো সেই জায়গা থেকে দল মনে করলে দল করবে। আমাদের ইচ্ছা থাকতে পারে, অনিচ্ছা থাকতে পারে, কিন্তু আলটিমেট সিদ্ধান্ত তো দলনেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেবেন। ফলে সবটাই তাদের ওপরে। 24-এ আমাকে যে দল লড়ার সুযোগ করে দিয়েছেন, আমাকে এত কম বয়সে যোগ্য মনে করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে বয়সে নির্বাচনে লড়েছিলেন, আমাকে সেই বয়সে নির্বাচনে লড়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তো আমি তো এর জন্য দলের কাছে কৃতজ্ঞই। যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, যার বাবা মা কেউ রাজনীতি করেন, এরকম একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা ছেলেকে তুলে এনে লোকসভাতে ক্যান্ডিডেট করা, এটা আমি জানি না বাংলার ইতিহাসেও আগে কখনো হয়েছিল কিনা। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই দলের কাছে কৃতজ্ঞ, এবং দল যদি আমাকে 26-এ সুযোগ দেয়, আমি আমার দায়িত্ব পালন করব। দেবাংশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা অনুরোধ থাকবে, আপনি যদি এই মুহূর্তে রায়বাহাদুরের যে ভিউয়াররা আছে তাদের রায়বাহাদুর যদি একবার একটু সাবস্ক্রাইব করতে পারেন। না, নিশ্চয়ই, তারা আছেন, যারা দেখছেন তাদের প্রত্যেককে অনুরোধ। দেখুন, হাতে গোনাই তো কিছু সংবাদ মাধ্যম আছে যারা সত্যিটা তুলে ধরে। দেখুন, আমাদের সমালোচনা সবাই করে, আমরা চাই আমাদের সমালোচনা প্রত্যেকে করুক, সমালোচনাই আমাদেরকে সঠিক পথে চলতে বাধ্য করবে। যেমন আপনারা দেখেছেন এই ইন্টারভিউ চলাকালীন বাহাদুর সাহেব আমাদের কতগুলো দুর্নীতি নিয়ে কঠিন কঠিন প্রশ্ন করেছেন। তো স্বাভাবিক এই প্রশ্নগুলো থাকবেই, এই সমালোচনাগুলো থাকবেই, না হলে আমরা সঠিক পথে যেতে পারবো না। কিন্তু এটা বাদ দিয়েও যখন চতুর্দিকে প্রত্যেকে অন্ধ হয়ে গিয়েছে, তখন সেই জায়গাতে দাঁড়িয়ে কিছু মানুষ আছে অন্তত সাহসের সাথে কিছু সত্যি তুলে ধরছেন, তাদের মধ্যে রায়বাহাদুর অন্যতম। তো আপনাদের প্রত্যেকে অনুরোধ করবো, যারা আছেন প্লিজ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম যারা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া আছে তারা প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন, এবং অলরেডি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া মেইনস্ট্রিম মিডিয়াকে ফাইট দিয়ে রেসে প্রায় সমান সমানে চলে এসছেন। এই সমান সমান থেকে এরা যেন এগিয়ে যেতে পারেন, সেই সাহায্যটার হাতটা আপনারা প্রত্যেকে বাড়িয়ে দিন, প্রত্যেকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। দেবাংশু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, একটা দারুণ আলোচনা হলো আজ এই পর্যন্তই। আবারও আপনার সঙ্গে দেখা হবে, আবারও আপনাকে পাবো আশা রাখি। আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায়বাহাদুরে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।